বন্ধুরা, আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম গোয়েন্দা চরিত্র কর্নেল নীলাদ্রি সরকারকে, যাকে সৃষ্টি করেছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1930 সালের 14ই অক্টোবর মুর্শিদাবাদের খোসবাসপুরে এবং তার মহাপ্রয়াণ ঘটে 2012 সালের 4 সেপ্টেম্বর কলকাতায়। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কর্নেল সমগ্র ষোড়শ খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন দেশ পাবলিশার্স। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প, লালগড়ের রত্নপিটিকা। প্রস্তাবনা। এবার ডিসেম্বরের মাঝামাঝি কয়েকটা দিন আমার এক বন্ধু মেজর সৌরীন্দ্র উপাধ্যায়ের বাড়িতে কাটিয়েছিলাম। তাঁর বাড়ি বিহারের রাজমহল এলাকার একটা সমৃদ্ধ জনপদ লালগড়ে। গঙ্গার একটা শাখা এঁকে বেঁকে কিছু দূর চলার পর আবার ধনুকের মতো বেঁকে গঙ্গায় মিশেছে। কাজেই বলতেই হবে এর মাঝামাঝি পাহাড় আর অরণ্যের মাঝখানে লালগড়কে যেন গঙ্গায় দুহাত বাড়িয়ে নিজের কোলে ধরে রাখার চেষ্টা করেছে। ভূপ্রকৃতির এই ধরনের খেলা সচরাচর দেখা যায় না। সৌরীন্দ্র আমাকে বলেছিলেন তার পূর্বপুরুষ বসবাসের জন্য এই লালগড়কেই বেছে নিয়েছিলেন, কারণ এর চারিদিকেই গঙ্গা মাইজি পাহারা দিচ্ছেন। উত্তরে গঙ্গা, পূর্বেও গঙ্গা, পশ্চিমেও গঙ্গা, আবার দক্ষিণেও গঙ্গা। অবশ্য দক্ষিণের গঙ্গাই মূল ধারা, সেখানে এই নদী পূর্ববাহিনী। বিস্তারও কমপক্ষে চর সমেত 7-8 মাইলেরও বেশি, কিন্তু শাখা নদীটির বিস্তার কোথাও সংকীর্ণ, কোথাও কিছুটা প্রশস্ত। প্রথমে উত্তর বাহিনী হয়ে ঘুরতে ঘুরতে আবার সে দক্ষিণে এসে মূল ধারায় মিশেছে। সৌরীন্দ্রের ধারণা তাঁরই কোনো পূর্বপুরুষ লালগড়কে শত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য আসলে একটা খাল কেটেছিলেন। তা না হলে এই প্রায় ত্রিকোণ শাখাটির নাম কাটিগঙ্গা হবে কেন? কাটিগঙ্গা দিয়ে ঘেরা পাহাড় আর অরণ্যময় ভূখণ্ডটির আয়তন প্রায় 40 বর্গ মাইল। লালগড় ঠিক মাঝখানে মোটামুটি সমতল একটা উপত্যকায় অবস্থিত। লালগড়ের চারধারেই কাটিগঙ্গার ধার ঘেঁষে অনেক জনবসতি আছে। সেখানে বাস করে যারা, তাদের জীবিকা মাছ ধরা। এছাড়া অন্য সব জায়গায় বসবাস আদিবাসীদের। সৌরীন্দ্র উপাধ্যায়ের ঠাকুরদা ব্রিটিশ সরকারের কাছে কাটিগঙ্গার উত্তর দিকে একটা ব্রিজ তৈরির জন্য সাদাসাদি করেও সফল হননি, কিন্তু স্বাধীনতার পর বছর দশেকের মধ্যেই উত্তরে ব্রিজ তৈরি হয়েছিল। এর ফলে ত্রিভুজাকৃতি ভূখণ্ডটির সঙ্গে উত্তর বিহারের যোগাযোগ গড়ে ওঠে, আর তাতে লালগড়ের সমৃদ্ধি আরও স্ফীত হয়ে ওঠে। তখন অবশ্য উপাধ্যায় পরিবারের মুঠো থেকে ভূখণ্ডটি বেরিয়ে গেছে। লালগড়ে পুলিশের থানা, কোর্ট কাছারি সবই রয়েছে, স্কুল কলেজও হয়েছে। শুধু একটি বিস্তীর্ণ টিলার মাথা কেটে গড়ে তোলা কেল্লা বাড়িটি উপাধ্যায় পরিবারের হাতেই থেকে গেছে। তবে সেই কেল্লা বাড়ি আর বাসযোগ্য হয়েছিল না। প্রাসাদগুলি ভেঙে চুরে জঙ্গল গজিয়ে উঠেছিল। বংশের একমাত্র সলতে সৌরীন্দ্র উপাধ্যায় তাঁদের পরিত্যক্ত কেল্লা বাড়ি থেকে একটু তফাতে বাড়ি তৈরি করেছিলেন। বাড়িটা একেবারেই বাংলোর ধাঁচে গড়া। এই ধরনের বাংলোয় একসময় ইউরোপীয়রা বাস করতেন। সেই সুযোগেই জানানো উচিত সৌরীন্দ্র উপাধ্যায় আমার মতোই ব্রিটিশ সেনাবাহিনীতে ছিলেন। বয়সে আমার চেয়ে কিছুটা ছোট, এবং মজার কথা, আমার অধীনেই স্বাধীন সরকারের পূর্বাঞ্চল কোম্পানিতে তিনি ছিলেন একজন কমিশনড অফিসার মাত্র। নেপা জঙ্গলে একটি বাহিনীকে গেরিলা যুদ্ধে তালিম দিতাম আমি। সেই বাহিনীতে বেছে বেছে সৈনিক এবং অফিসার অর্থাৎ কমিশনড র্যাঙ্কের লোকেরাও ছিলেন। আমি অবসর নিয়ে চলে আসার কিছুদিন পরে সৌরীন্দ্র মেজর র্যাঙ্কে ওঠেন। অবসর গ্রহণের পরও আমার সঙ্গে তিনি যোগাযোগ রাখতেন। কখনো আমার অ্যাপার্টমেন্টে এসে অতিথি হতেন, কখনো চিঠি লিখে খবরাখবর নিতেন। আমাদের মধ্যে বন্ধুত্বের একটা প্রধান কারণ আমরা দুজনেই প্রকৃতি প্রেমিক। যাই হোক, তাঁরই ডাকে অনেকবারই আমি লালগড়ে তার বাংলোয় গিয়ে বাস করেছি।
বন জঙ্গল পাহাড় পর্বতে দুজনেই টো টো করে ঘুরেছি। তখন বন্যপ্রাণী শিকার নিষিদ্ধ ছিল না। মাঝে মাঝে মেজর সৌরীন্দ্র উপাধ্যায় নেহাত খাওয়ার জন্য পাখি শিকার করতেন। উল্লেখ করা উচিত, তখনও আমি প্রকৃতি পরিবেশের মধ্যে ভারসাম্যের অর্থাৎ ইকোলজির ব্যাপারটা স্পষ্ট করে বুঝতাম না। দুই বন্ধুতে সারাদিন পাহাড়ে জঙ্গলে পাখি, প্রজাপতি আর অর্কিডের খোঁজে ঘুরে বেড়াতাম। আর প্রায় প্রতিদিনই দুপুরে আর রাত্রে খাওয়ার জন্য বুনো হাঁস বা তিতির শিকার করে আগুনে ঝলসে লাঞ্চ পর্ব সেরে নিত। সঙ্গে থাকতো এক ধরনের রুটি। তন্দুরের রুটি বলাই ভালো, আর প্যাকেটে ভর্তি থাকতো নুন, কাঁচা লঙ্কা, এইসব জিনিস যা মানুষের জিভের জন্য অপরিহার্য। বাড়তি কিছু শিকার নিয়ে বাংলোয় ফেরা ছিল আমাদের অভ্যেস। রাত্রে বাংলোয় ফায়ারপ্লেসের সামনে বসে কফি পানের পর চুরুট টানতে টানতে আমরা সামরিক জীবনের অনেক স্মৃতি নিয়ে আলোচনা করতাম। বাংলো পাহারা দেওয়ার জন্য একজন দারোয়ান আছে, তার নাম মহাবীর সিং। সেও সেনাবাহিনীতে ছিল। মেজর সৌরীন্দ্রের সঙ্গে সেই সূত্রে তার আলাপ। আর কেয়ারটেকার এবং বাজার সরকার, দুই কাজের দায়িত্ব রতনলাল শর্মার হাতে। মধ্যবয়সী এবং মোটামুটি লেখাপড়া জানাই মানুষটি সৌরীন্দ্রের খুব বিশ্বস্ত। রতনলালের পূর্বপুরুষও লালগড় কেল্লার কর্মচারী ছিলেন, আর রান্নার ভার এক মুসলমান বাবুর্চির হাতে। তার নাম করিম খাঁ। সৌরীন্দ্রের পরিবারে নাকি জাত বিচার একেবারেই ছিল না। তার বাবা, ঠাকুরদা সবাই বিলেত ফেরত ছিলেন এবং মানুষ হিসাবে খুব উদার প্রকৃতির। উপাধ্যায় পদবী একান্তভাবে ব্রাহ্মণের। উপাধ্যায় থেকেই ওঝা শব্দটা এসেছে। বাংলায় ওঝা পদবীধারীরা ব্রাহ্মণ, অথচ এটাই আশ্চর্য, ওই ত্রিকোণ ভূখণ্ডে যারা আগে বাস করত তারা রাজবাড়ির এসব ব্যাপারে মাথা ঘামাত না। স্বাধীনতার পরবর্তীকালে লালগড়ে যখন বাইরের লোকের ভিড় বেড়েছিল, তখন রাজপরিবারের একমাত্র শেষ জীবিত বংশধর মেজর সৌরীন্দ্র উপাধ্যায় একেবারে বিচ্ছিন্নভাবে জীবনযাপন করেন। তাকে নিয়ে কারো মাথা ব্যথা ছিল না। সৌরীন্দ্রের স্ত্রী ছিলেন এক মেম সাহেব, কিন্তু স্বামীর এই বন্য জীবনযাপনের সঙ্গে খাপ খাওয়াতে না পেরে তিনি ডিভোর্স নিয়ে লন্ডনে ফিরে যান। সৌরীন্দ্র বলতেন, আমার সৌভাগ্য যে এমিলির গর্ভে কোনো সন্তান আসেনি। বিহারের জাতপাত সংক্রান্ত উগ্র সংস্কার সৌরীন্দ্র পরিবারকে বরাবর দূরে সরিয়ে রেখেছিল। এতে তিনি স্বস্তি পেয়েছিলেন। এতক্ষণ ধরে বিস্তারিত এই বিবরণ দেওয়ার একটি উদ্দেশ্য, যিনি আমার এই জার্নাল পড়বেন তার কাছে সে ঘটনা বলতে যাচ্ছি তার পরিপ্রেক্ষিত স্পষ্ট হবে। বিশেষ করে সেবার ডিসেম্বরে গিয়ে যে রোমাঞ্চকর এবং রহস্যময় গোলকধাঁধায় ঘুরে মরেছিল, তার সূত্র পেতে এই প্রস্তাবনার দরকার ছিল। পাগলা বাবার আবির্ভাব। সেই ডিসেম্বরের মাঝামাঝি লালগড়ে সাংঘাতিক শীত। আমাদের দুজনের মতো প্রাক্তন যোদ্ধাকে যারা একসময় এর চেয়েও ভয়ঙ্কর অবস্থায় কাটিয়েছে তাদের পক্ষেও অসহনীয় ছিল, একথা অস্বীকার করা ঠিক হবে না। তাছাড়া বয়সের ব্যাপারটাও একটা কারণ। তাই অভ্যাস মতো প্রাতঃভ্রমণে বের হতুম বেশ খানিকটা দেরি করি। 10টার আগে কুয়াশা মিলিয়ে যেত না। আমরা বেরিয়ে পড়তুম 7:30 নাগাদ। তারপর কাঁচা রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে প্রাচীন একটা মন্দিরের ধ্বংসাবশেষের পাশে প্রকাণ্ড বেদির মতো পাথরে বসে কিছুক্ষণ অপেক্ষা করত। মেজর সৌরীন্দ্র শিশির ভেজা ঝরা পাতা সরিয়ে শুকনো পাতা আর কাঠকুটো কুড়িয়ে এনে পায়ের কাছে আগুন জ্বালিয়ে দিতেন। তারপর দুজনে একটা পায়ে চলা রাস্তা দিয়ে সোজা দক্ষিণে গঙ্গার মূল ধারার দিকে যেত। এদিকটায় বড় বড় ভাঙা ইট শিলা ছড়িয়ে আছে। তার নিচেই বুনো হাঁসের ঝাঁক গঙ্গার জলে ভেসে বেড়াত। প্রতিদিনই ওই সময় কিছুটা দূরের একটা আদিবাসী বসতি থেকে একজন মধ্যবয়সী লোক আমাদের অপেক্ষা করত। মেজর সৌরীন্দ্র বন্দুকের গুলিতে এক ঝাঁক হাঁসকে ভয় পাইয়ে দিতেন এবং তারা তার বন্দুকের আয়ত্তে আসার জন্যই যেন একটুখানি উড়ে গিয়ে ঘুরে ঝাঁপিয়ে পড়ত। ওই অবস্থায় সৌরীন্দ্রের বন্দুক থেকে দ্বিতীয় গুলি কমপক্ষে 3টি হাঁসকেও আঘাত করতে পারত। আদিবাসী লোকটির নাম ছিল ভারুয়া। অবাক হয়ে লক্ষ্য করতুম সে তখনই গঙ্গার ঠান্ডা হিম জলে ঝাঁপ দিয়ে আহত বা মৃত হাঁসগুলোকে আশ্চর্য দক্ষতায় কুড়িয়ে পাড়ে উঠে আসত।
সৌরীন্দ্র তাকে একটা হাঁস বকশিস দিলেই সে খুশি। সেবার আমি লালগড়ে যাওয়ার তৃতীয় দিনে সেই মন্দিরের কাছে পাথরের ওপর বসে আছি এবং সৌরীন্দ্র যথারীতি শুকনো পাতা কাঠ কুটো পুড়িয়ে জড়ো করছেন। এমন সময় পেছনের দিক থেকে শুকনো পাতার ওপর পায়ের শব্দ কানে এলো। আমার প্রশিক্ষিত কানে সেই শব্দ ধ্বনিত হতেই বুঝতে পারলুম পিছনের ধ্বংসাবশেষের আড়াল থেকে যে হেঁটে আসছে সে মানুষই বটে, কিন্তু তার শরীরটা আমার চেয়েও ওজনদার। মুহূর্তের জন্য আমার সেই ইনটিউশন জানিয়ে দিল সম্ভবত আমরা বিপন্ন। আমার ওভারকোটের ভেতর পকেটে অটোমেটিক 6 রাউন্ডার রিভলভার আছে, তবে আমার হাতে মেজর সৌরীন্দ্রের লোডেড রাইফেলটাও আছে। পাখি শিকারের বন্দুকটা তিনি পাখি শিকারের সেই পাথরটার গায়ে ঠেস দিয়ে রেখেছিলেন। ভারী পায়ের শব্দটা শোনা মাত্র আমি ঘুরে বসেছিলাম এবং তারপরেই উঠে দাঁড়িয়ে রাইফেল তাক করে কিন্তিতে প্রায় গর্জন করে উঠল, কে আসছো, সাড়া দাও। অমনি শব্দটা থেমে গেল। মেজর সৌরীন্দ্র চমকে উঠেছিলেন এবং সঙ্গে সঙ্গেই বন্দুকটা হাতে নিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে কর্নেল সরকার? তার কথার জবাব না দিয়ে আবার আমি হুমকি দিয়ে বলে উঠলুম, এখনই সামনে না এলে আমি গুলি ছুড়ব। তুমি কোথায় আছো আমি জানতে পেরেছি। এবার কেউ হা হা করে হেসে উঠল। অমনি সৌরীন্দ্র হেসে উঠলেন। তারপর বললেন, আপনাকে বলা হয়নি কর্নেল সরকার, সম্প্রতি এই এলাকায় এক পাগলা সাধু বাবা এসেছেন। সবাই তাকে পাগলা বাবা বলে। তাকে দেখলে আপনি অবাক হবেন, কারণ এবার দুহাত পেছন দিকে ঝোপঝাড় ঠেলে সেই পাগলা বাবার আবির্ভাব। আমি সত্যি হতবাক হয়ে তাকিয়ে থাকলাম। আমার উচ্চতা 6 ফুট 2 ইঞ্চি, আর ওই সাধু বাবা আমার চেয়েও উঁচু মানুষ। প্রকাণ্ড তাঁর শরীর। এই প্রচণ্ড শীতে তাঁর শরীর প্রায় নগ্ন বলাই চলে। শুধু কোমরে এক ফালি নোংরা লাল কাপড় কৌপিনের মতো পড়া আছে। তার গলায় একটা রুদ্রাক্ষের মালা, মাথায় ধূসর জটা, মুখে দাড়ি গোপের জঙ্গল, কপালে খানিকটা লাল ছোপ, সম্ভবত সিঁদুরের তিলক কিভাবে ঘষা খেয়ে রক্তের ছোপের মতো দেখাচ্ছে। সত্যি বলতে কি, এইরকম প্রকাণ্ড মানুষ আমি আমেরিকায় কৃষ্ণাঙ্গদের মধ্যেই দেখেছি। এই সাধু বাবা অবশ্য কৃষ্ণাঙ্গ নন। ধুলো বা ছাই মাখা শরীরের কোনো কোনো জায়গা শিশিরে ভিজে চামড়ার প্রকৃত রং বোঝা যাচ্ছে। পাগলা বাবা গঙ্গা স্নান করলেই ফর্সা হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। পাগলা সাধু আমার সামনে অন্তত হাত 10 দূরে দাঁড়িয়ে গেলেন। তার দু চোখের দিকে তাকিয়ে অবাক হল। চোখ দুটো যেন মানুষের নয়, কোনো হিংস্র জন্তুর। ততক্ষণে আমি রাইফেল মাটিতে নামিয়ে নলটা ধরে আছি। পাশ থেকে মেজর সৌরীন্দ্র সকৌতুকে এই দৈত্যাকৃতি সন্ন্যাসীকে করজোড়ে প্রণাম করে হিন্দিতে বললেন, ক্ষমা করবেন সাধু বাবা, ইনি আমার বন্ধু। আসলে আপনার কথা উনি জানতেন না, তাই আপনার সঙ্গে বেয়াদবি করে ফেলেছেন। আমি সৌরীন্দ্রের দিকে আর চোখে তাকিয়ে লক্ষ্য করলুম তিনি চোখের ভাষায় আমাকে কিছু বলছেন। নিমেষে বুঝতে পারলুম আমাকেও করজোড়ে প্রণাম করে ক্ষমা চাইতে হবে। অতএব আমিও রাইফেলের নল আমার উরুর ওপর ঠেকিয়ে রেখে তাকে প্রণাম করে বললুম, ক্ষমা করবেন সাধু বাবা, আসলে আমি ভেবেছিলুম আপনি নয়, অন্য কেউ আমাদের সঙ্গে শত্রুতা করতে আসছে। পাগলা বাবার চোখ থেকে সেই হিংস্র ভাবটা মুছে গেল এবং তিনি আবার হা হা করে অট্ট হাসি হাসলেন। তারপর চাপা কণ্ঠস্বরে সৌরীন্দ্রের উদ্দেশ্যে বললেন, বেটা, তোর কপালে রাজ তিলক দেখতে পাচ্ছি। এতদিন তোকে দূর থেকে দেখছি, এবার কাছ থেকে দেখার জন্য চুপি চুপি আসছিল। হ্যাঁ, তুই লালগড়ের রাজ বংশধর। তোর খোঁজেই আমি লালগড়ে এসেছিলাম। সৌরীন্দ্রের চোখে মুখে তীব্র বিস্ময় ফুটে উঠল। তিনি বললেন, আমার খোঁজে আপনি এসেছেন? কেন সাধুবাবু? পাগলা বাবা তার কৌপিনের মতো পরা নোংরা লাল কাপড়ের ভাঁজ খুলে একটা তামার কবচ বের করলেন। তারপর বললেন, বেটা, এই কবচটা তোকে দেব বলে আমি
হিমালয় থেকে লালগড়ে এসেছি। কবচটা তোকে তার হাত থেকে রক্ষা করবে। এই নে। সৌরীন্দ্র দুহাত পেতে কবচটি নিলেন। তারপর বিচলিত কণ্ঠস্বরে বললেন, কে আমার শত্রু সাধু বাবা? এই লালগড়ে আমি 10 বছর ধরে আছি, আমার সঙ্গে কারুর তো শত্রুতার সম্পর্ক নেই। আমি এখানে কারুর কোনো ক্ষতি করিনি, তাহলে আমাকে কে প্রাণে মেরে ফেলবে? অনুগ্রহ করে যদি বলেন তাহলে আমি আরো সতর্ক হতে পারি। পাগলা বাবা বিকৃত মুখে ধমক দিলেন, কোনো প্রশ্ন নয়, তোর শত্রু আছে, তুই তার সাংঘাতিক ক্ষতি করেছিস, কিন্তু সেই কাজ তুই না জেনেই করেছিস, অথচ সে তা বোঝেনি, ব্যাস, আর কোনো কথা নয়। বলে পাগলা বাবা কয়েক পা এগিয়ে গিয়ে আবার ঘুরে দাঁড়ালেন। আমার দিকে আঙুল তুলে বললেন, এই দাড়িওয়ালা লোকটা কি ম্লেচ্ছ পাদ্রী? বুঝতে পেরেছি, আদিবাসীদের মধ্যে সে ধর্ম প্রচার করতে এসেছে। সৌরিন দ্রুত বললেন, না বাবা, ইনি আমাদের মতোই একজন হিন্দু। ইনি কলকাতায় থাকেন, এর নাম কর্নেল নীলাদ্রি সরকার। পাগলা বাবার দু চোখে কৌতুকের ঝিলিক দেখতে পেলেন। কেন কে জানে তিনি ফিক করে হেসে বললেন, বাঙালি বাচ্চা, তাতে একেবারে বুড়োর বুড়ো। আমি একটু হেসে বললুম, ঠিক ধরেছেন বাবা, আমি সত্যি বুড়োর বুড়ো। পাগলা বাবা মিটিমিটি হেসে বললেন, তোর কপালের লেখা দেখে বুঝতে পারছি তুই মহা ধুরন্ধর। তোর সামনে পেছনে 3টে চোখ, তবে তোর উপরে আমার রাগ কিন্তু থেকেই গেল। তুই আমার দিকে বন্দুক তুলেছিলি, ওরে বোকা, তুই গুলি ছুড়ে দেখ, আমার গায়ে গুলি বিঁধবে না। কথাটা বলেই সন্ন্যাসীর চোখ দুটো আবার আগের মতো হিংস্র এবং উজ্জ্বল হয়ে উঠল। দাঁত কিরমির করে বললেন, ওঠা ওঠা ওঠা, পরীক্ষা করে দেখ আমার গায়ে গুলি বিঁধবে কিনা, দেখে নে। মেজর সৌরীন্দ্র একটু এগিয়ে গিয়ে করজোরে বললেন, আমার বন্ধুকে মাফ করে দিন, উনি না জেনে অন্যায় করেছেন। এত ভয়ঙ্কর শীতেও আপনার শরীর নগ্ন, কাজেই আমার বন্ধুর বোঝা উচিত ছিল আপনার শরীরে সত্যিই গুলি বিঁধবে না। পাগলা বাবা বললেন, ঠিক আছে, তোর বন্ধুকে আমি ক্ষমা করে দিয়েছি, কিন্তু তোকে যা বললুম মনে রাখবি, তোর শত্রু তোকে প্রাণে মারার সুযোগ খুঁজে বেড়াচ্ছে, সাবধান। এই বলেই পাগলা বাবা ঝোপ জঙ্গলের ভিতর দিয়ে হাতির মতো সবেগে উধাও হয়ে গেলেন। আমরা দুজনেই স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। একটু পরে মেজর সৌরীন্দ্র জোরে শ্বাস ছেড়ে বললেন, আমি কিছু বুঝতে পারছি না, ওই সন্ন্যাসী যা বলে গেলেন তা কখনোই সত্য হতে পারে না। আমি বুঝতে পারছি না আমি না জেনে কার এমন ক্ষতি করেছি। এই কবচটা আমি তার হাত থেকে নিয়ে দেখতে দেখতে বললুম, এটা একটা সাধারণ কবচ বলে মনে হচ্ছে, এর একটা দিক গালা দিয়ে সিল করা আছে, তবে আমার ধারণা এই সন্ন্যাসী সত্যি একটা পাগল, আমাদের সামনে পাগলামি করে গেল। চলুন আমরা গঙ্গার ধারে যাই। মেজর সৌরীন্দ্র যে এমন কুসংস্কারাচ্ছন্ন মানুষ তা কল্পনাও করিনি কোনোদিন। তিনি ক্লান্তভাবে বললেন, না কর্নেল সরকার, আজ থাক, চলুন বাংলায় ফিরে কফি খেয়ে নার্ভ চাঙ্গা করে নি। রহস্যের মুখোমুখি। বাংলায় ফিরে দক্ষিণের বারান্দায় বসে আমরা কফি পান করছিলাম। মাঝে মাঝে তীক্ষ্ণ চোখে আমার বন্ধুকে দেখে নিচ্ছিলাম। ক্রমশ আমার বিস্ময় বেড়ে যাচ্ছিল, কারণ এতকাল যে সৌরীন্দ্র উপাধ্যায়কে দেখে আসছি তিনি যেন সেই মানুষটি নন। সতত বেপরোয়া এবং যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত এমন একজন দুঃসাহসী এবং এই বয়সেও দৈহিকভাবে যথেষ্ট শক্তিশালী মানুষটি আজ হঠাৎ যেন একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছেন। যতক্ষণ তিনি কফি পান করলেন ততক্ষণ তাকে দেখে মনে হচ্ছিল রুগ্ন এবং আড়ষ্ট। তিনি নির্বাক বলেই আমিও নিশ্চুপ ছিল। কফি পানের পর চুরুট ধরিয়ে চেয়ারে হেলান দিল। ততক্ষণে কুয়াশা অনেকটা স্বচ্ছ হয়েছে। হঠাৎ মেজর সৌরীন্দ্র যেন ঘুম থেকে জেগে ওঠার মতো নড়ে বসলেন। তারপর এক্সকিউজ মি বলে চেয়ার থেকে উঠে ঘরে ঢুকলেন। তার বন্দুক এবং রাইফেল পিছনের দেওয়ালে ঠেস দিয়ে দাঁড় করানো ছিল।
আগ্নেয়াস্ত্র দুটো নিয়ে যেতে তিনি যেন ভুলে গেলেন। গেটের দিকে মহাবীর সিংকে দেখতে পাচ্ছিল। গেটটা সে খুলে দিল। রতন শর্মা সাইকেলে চেপে বাজার থেকে ফিরলেন। তারপর আমার চোখে পড়ল গেটের কাছেই মহাবীর তাকে কিছু বলল। অমনি রতনবাবুর মুখের হাবভাব বদলে গেল। তিনি লন দিয়ে সাইকেল ঠেলতে ঠেলতে বাঁদিকে ঘুরে অদৃশ্য হয়ে গেলেন। বাংলো বাড়ির সদর দরজাটা পশ্চিমে, কিচেন এবং রতনবাবুর থাকার ঘর উত্তরে। একটু পরে করিম খাঁ কফির কাপ, প্লেট এবং অর্ধভুক্ত স্ন্যাক্সের প্লেট শুদ্ধ প্রকাণ্ড ট্রেটা দুহাতে তুলে ধরে গম্ভীর মুখে চাপা স্বরে বলল, হুজুর, হুজুর कर्नल साहब, आपका दोस्त आज यहाँ पे फिरे एलेन। তাকে এক পলক দেখে মালুম হলো কিছু গড়বড় হয়েছে। সে প্রায় ফিসফিস করে কথা বলছিল। আমিও তেমনই চাপা স্বরে তাকে বললুম, এর আগেও কি আমার দোস্ত সাহেবকে কখনো তুমি এমন অবস্থায় দেখেছো? না, আমি খালি হাতে ফেরার ব্যাপারটা বলছি না। তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো ওকে খুব কাহিল দেখাচ্ছে। করিম খাঁ বিকৃত মুখে বলল, আমার মনে হচ্ছে কর্নেল সাহেব, আপনার চোখে না পড়লেও আমার মালিকের চোখে আবার সেই শয়তানটা ধরা পড়েছিল। চমকে উঠে বললুম, শয়তানটাকে? করিম খাঁ বলল, আপনি আমার মালিককে পুচ করলে উনি কথাটা হেসে উড়িয়ে দেবেন, কিন্তু আমি জানি যখনই উনি ওই শয়তানকে জঙ্গলের আড়ালে কোথাও উঁকি দিতে দেখেন, তখনই উনি জঙ্গলের দিকে তাক করে ফায়ার করেন। দ্রুত বললাম, আজ কিন্তু তোমার মালিক তেমন কিছু করেননি, তবে এক সাধু যাকে সবাই পাগলা বাবা বলে। করিম খাঁ আমার কথার উপর বলে উঠল, পাগলা বাবাকে আমিও দেখেছি, সে আবুল তাবুল বাতচিত করে, তার কথা আমি বলছি না। হুজুর কর্নেল সাহেব, মৌকা পেলে আমি আপনাকে শয়তানটার কথা বলবো। এর আগে আপনি কতবার এসেছেন, তখন কিন্তু আপত্রা ছিল না। কথাটা বলেই সে ট্রে হাতে নিয়ে দ্রুত বারান্দার পূর্ব দিকে এগিয়ে গেল এবং বাঁ দিকে ঘুরে অদৃশ্য হল। বলা দরকার, বাংলো বাড়িটার চারদিকেই চওড়া বারান্দা এবং বারান্দার উপরটা রঙিন টালির ঢালু চালে ঢাকা। আমার পিঠের দিকে যে ঘর, সেটা গেস্ট রুম। ওই ঘরটায় আমি থাকি। এর সংলগ্ন একটা বাথরুম আছে, তার ওপাশে প্রশস্ত ড্রয়িং রুম এবং তার সংলগ্ন মেজর সৌরীন্দ্রের বেডরুম। মেজর সম্ভবত তার বেডরুমে গিয়ে ঢুকেছেন ভেবে আমি বাঁ দিকে মুখ বাড়িয়ে দরজার ভিতর লক্ষ্য করছিল তিনি ফিরে আসছেন কিনা। সব ঘরেই কার্পেট পাতা, কাজেই পায়ের শব্দ শোনা সম্ভব নয়, কিন্তু ড্রয়িং রুমের পর্দাও খোলা ছিল। তাই আমি অপেক্ষা করছিলাম আমার বন্ধু বেডরুম থেকে কখন বেরিয়ে আসবেন। বেশিক্ষণ এভাবে মুখ ঘুরিয়ে বসে থাকা হাস্যকর, তাই সোজা হয়ে বসে ঘড়ি দেখলুম 9:30 বাজতে চলেছে। 10টার মধ্যেই ব্রেকফাস্ট খেয়ে নেওয়ার কথা। আমি পা দুটো বেতের টেবিলের তলা দিয়ে লম্বা করে পায়ের আড়ষ্টতা ভাঙার চেষ্টা করলুম। সেই সময় দেখলুম টেবিলের তলায় পাগলা বাবার দেওয়া সেই কবচটা পড়ে আছে। তখনই মনে পড়ল সৌরীন্দ্র একবার কবচটা বের করে হাতের মুঠোয় চেপে ধরে কফিতে চুমুক দিচ্ছিলেন। সম্ভবত প্রচণ্ড অন্যমনস্কতার জন্য কবচটা তার হাত থেকে নিচে গড়িয়ে পড়েছিল। দ্রুত একটু ঝুঁকে আমি জুতোর ডগা দিয়ে কবচটা কাছে আনলুম। তারপর সেটা তুলে নিলুম। দেখলুম কবচটা তামারই বটে এবং তত বেশি পুরানো নয়। কবচটা বেশ মোটা, একটা মুখে এবড়ো খেবড়ো গালার সিল। আতস কাচ বের করে সিলটা পরীক্ষা করলুম। তারপর আমার মাথায় তীব্র খেয়াল চেপে বসলো। আমি গেস্ট রুমে ঢুকে ওভারকোট আর টুপি খুলে রাখলুম। গলা থেকে বাইনোকুলার খুলে টেবিলে রেখে দিলুম। আমার পরনে এখন পুরু একটা জ্যাকেট। জ্যাকেটটা না খুলেই আমি সটান বাথরুমে ঢুকে গেলাম। মেজর সৌরীন্দ্র লালগড় থেকে নিজের খরচায় বিদ্যুতের পোল বসিয়ে তার বাংলোয় বিদ্যুতের ব্যবস্থা করেছেন। দরজা বন্ধ করে আলো জেলে সিলটা বুড়ো আঙুল দিয়ে খুঁচিয়ে বের করার চেষ্টা করল, কিন্তু সম্ভব হলো না। তখন বাথরুম থেকে বেরিয়ে আমার কিট ব্যাগটা থেকে একটা নরুন এবং একটা চিমটে বের করে নিলাম। এই ব্যাগে একজন মানুষের পক্ষে দরকারি সবকিছুই রাখা আছে। তখনও মেজরের সাড়া নেই।
অতএব আমার পক্ষে সুযোগটা ছিল প্রচুর। বন্ধ বাথরুমের ভিতর আলো জেলে বেসিনের পাশে সিলের গালাগুলো খুঁচিয়ে বের করে রাখল। তারপর দেখলুম ভিতরে একটা ভাঁজ করা কাগজ। সিলের গালাগুলো সযত্নে জড়ো করে রাখার পর সরু চিমটের সাহায্যে ভাঁজ করা কাগজটা টেনে বের করল। তারপর সাবধানে কাগজের ভাঁজ খুলে ফেলল। ইঞ্চি 3 লম্বা আর ইঞ্চি 2 চওড়া একটা পুরু ম্যাপলিত কাগজ। তার উপরে হিন্দি দেবনাগরী লিপিতে যা লেখা আছে তার বাংলা করলে এইরকম দাঁড়ায়: আমার বংশধরদের মধ্যে কেউ যদি এখনো জীবিত থাকে তাকে জানাচ্ছি যে ধরমদাস শেঠের উত্তরাধিকারীর কাছে সে যেন আমার গচ্ছিত রত্নের বাক্সটি দাবি করে। তার সঙ্গে দেবতা সাক্ষী করে এই চিঠি লেখা হলো। নিচে তার স্বাক্ষরও আছে। এটি দেখালেই সে বাক্সটি দিতে বাধ্য। যদি না দেয় তাহলে সে যেন আমার বন্ধু বংশীধারী লালার পরিবারের কোনো বংশধরের সাহায্য চায়। ইতি জগদীন্দ্র উপাধ্যায়। এই চিঠির বাঁ পাশে কোণের দিকে অস্পষ্টভাবে ধরমদাস শেঠের স্বাক্ষর আছে। যে তারিখ দেওয়া আছে তা শকাব্দের। অতএব আমাকে আবার আমার কিট ব্যাগের ভেতর নোট বইটা স্মরণ নিতে হবে। এটাই আশ্চর্য, কাগজটা আমার তত পুরনো মনে হলো না। ম্যাপলিত কাগজ বলছি বটে, কিন্তু কাগজটা আগের দিনের আর্ট পেপারও হতে পারে। লাল কালিতে লেখা অক্ষরগুলো কোথাও কোথাও অস্পষ্ট হলেও বুঝতে আমার ভুল হয়নি। কাগজটা আবার ভাঁজ করে কবজে ঢুকিয়ে দিল। তারপর কিছুটা গালা তাতে গুঁজে দিয়ে বাকি গালাটুকু লাইটার জ্বালিয়ে গলিয়ে নরুনের সাহায্যে চ্যাপ্টা করে দিল। তারপর গরম অবস্থায় চিমটে দিয়ে সেটা কবজের মাথায় বসিয়ে দিল। এবার নরুনের সাহায্যে সিলটা এবড়ো খেবড়ো করে দিল। শকাব্দের তারিখটা আমি মুখস্থ করে নিয়েছিলাম। এরপর বাথরুম থেকে বেরিয়ে দেখলুম তখনও সৌরীন্দ্রের পাত্তা নেই। অতএব কিট ব্যাগে নরুন আর চিমটেটা রেখে দিয়ে দক্ষিণের বারান্দায় গিয়ে টেবিলের তলায় কবজটা রেখে দিল। তারপর ঘরে ফিরে ইজি চেয়ারে বসে কিট ব্যাগের জরুরি নোট বইটা খুলে শকাব্দের হিসেবের পাতায় চোখ রাখল। বলা দরকার, এই নোট বইয়ে ভারতের সমস্ত অঞ্চলের তো বটেই, বিশ্বের অন্যান্য দেশে প্রচলিত সন তারিখের খ্রিস্টাব্দের হিসেব আমি তৈরি করে রেখেছি। এই নোট বইটাকে আমার স্নেহভাজন সাংবাদিক বন্ধু জয়ন্ত এনসাইক্লোপিডিয়া বলে ঠাট্টা করে। প্রকৃতপক্ষে এটা তাই। শকাব্দের তারিখ হিসেব করে দেখল, এই কবজের চিরকুট অর্থাৎ দলিলটা প্রায় 70 বছর আগে লেখা। তারিখ সম্পর্কে নিশ্চিত হওয়ার পর নোট বইটা যথাস্থানে রেখে আমি উঠে দাঁড়িয়েছি। সেই সময় মেজর সৌরীন্দ্র গেস্ট রুমের ভিতর দিয়ে দক্ষিণের বারান্দায় গেলেন। আমার দিকে তিনি যে তাকাননি তা একটু পরেই টের পেলুম। তিনি ডাকছিলেন, কর্নেল সরকার, আপনি কোথায়? তার কণ্ঠস্বর রুগ্ন মানুষের। আমি সাড়া দিয়ে সেদিকে গেলুম। বললুম, আমি বাথরুমে ছিলুম। তারপর লক্ষ্য করলুম তার ডান করতলে সেই কবজটি রাখা আছে এবং তিনি নিষ্পলক চোখে সেদিকে তাকিয়ে আছেন। আমি বসার পর বললুম, পাগলা বাবার কবজটা, এই সম্পর্কে আপনি নিশ্চয়ই কিছু ভাবছেন? তিনি অন্যমনস্কভাবে বললেন, হ্যাঁ, তবে শুধু কবজটা সম্পর্কে নয়, সেই পাগল সন্ন্যাসী সম্পর্কেও আমি চিন্তিত। বললুম, মেজর উপাধ্যায়, এ যাবৎকাল আমার ধারণা আপনি কিছু গোপন করেননি। হ্যাঁ, এবারও যা ঘটলো সে সম্পর্কে আমার ধারণার কথা আপনাকে গোপন করব না। এই সময় করিম খাঁ এসে সেলাম ঠুকে বলল, হুজুর সাহেব, ব্রেকফাস্ট রেডি। সৌরীন্দ্র যেন কষ্ট করে উঠে দাঁড়িয়ে বললেন, চলুন ডাইনিং রুমে যাই। আপনার নিশ্চয়ই খিদে পেয়েছে। আপনাকে এখানে একলা বসিয়ে রেখে চলে গিয়েছিলাম, সেজন্য ক্ষমা চাইছি। বলে তিনি রাইফেল আর শর্ট গানটা দুহাতে তুলে নিয়ে পা বাড়ালেন। দুজনে পূর্বের বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে ডাইনিং রুমে গেলুম। সেই সময় জিজ্ঞেস করলুম, এতক্ষণ আপনি কোথায় ছিলেন? তিনি শুধু বললেন, যথাসময়ে বলবো। তার দু কাঁধে দুটো আগ্নেয়াস্ত্র দেখিয়ে দিয়ে করিম খাঁ মুচকি এসে বলল,
হুজুর মেজর সাহেব, বন্দুক দুটো মেহেরবানি করে টেবিলে রাখুন, তা না হলে হাত দিয়ে খাবেন কি করে? মেজর সৌরীন্দ্রের মুখে এতক্ষণে হাসি ফুটল। তিনি বললেন, করিম খাঁ, তোমার দেখা শয়তানটা আজ খাওয়ার সময় যদি হামলা করে, তাকে মারতে হবে না? করিম খাঁ হাসি মুখে টেবিলে প্লেট সাজাতে ব্যস্ত হল। সুযোগ পেয়ে জিজ্ঞাসা করলুম, কে এই শয়তান, মেজর উপাধ্যায়? সৌরীন্দ্র যেন কষ্ট করে হেসে আসতে বললেন, আমি তাকে চিনি না, দেখিনি। শুধু আমার এই বাবুর্চি খান সাহাব তাকে নাকি দেখেছে। লক্ষ্য করলুম করিম খাঁ হঠাৎ গম্ভীর হয়ে গেল। রহস্যটা বোঝা দরকার। অর্থাৎ এবার লালগড়ে এসে আমি একটা বিদঘুটে রহস্যের মুখোমুখি হয়েছি। কারণ সেই পাগলা বাবাও সৌরীন্দ্রকে সতর্ক করেছেন। গোলক ধাঁধার দিকে এক পা। ব্রেকফাস্টের পর আমি গেস্ট রুমের দক্ষিণের বারান্দায় বসে চুরুট টানছি। একটু পরে মেজর সৌরীন্দ্র উপাধ্যায় গেস্ট রুমের ভেতর দিয়ে বারান্দায় আমার বাঁ পাশে এসে বসলেন। এখন বারান্দায় কিছুটা রোদ এসে পড়েছে। দেখলুম শর্ট গান রেখে সৌরীন্দ্র রাইফেলটা নিয়ে এসেছেন। সেটা দরজার পাশে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড় করিয়ে রেখে তিনি জ্যাকেটের পকেট থেকে সেই কবচটা বের করে বললেন, কর্নেল সরকার, আমি বুঝতে পারছি না এই কবচটা কিভাবে আমাকে কোনো অজানা শত্রুর হাত থেকে বাঁচাবে। আপনি তো জানেন আমার কোনো কুসংস্কার নেই। বললুম, কিন্তু ব্রেকফাস্টের টেবিলে করিম খাঁ এবং আপনার মধ্যে তখন একজন শয়তানের প্রসঙ্গ উঠে এসেছিল। সে নাকি আপনাকে দূর থেকে উঁকি মেরে দেখে অথবা অনুসরণ করে। আমার প্রশ্ন, এই শয়তানটি কে? সৌরীন্দ্র আমার দিকে নিষ্পলক চোখে তাকিয়েছিলেন। আমার কথা শুনে তিনি বললেন, ওটা আসলে করিম খাঁয়ের একটা অদ্ভুত কল্পনা। হ্যাঁ, আমার একটা অভ্যেস ছিল বটে, ওটার জন্য দায়ী করিম খাঁ। তারপর থেকে কোথাও বেরোলে আমার মনে হতো আমার পিছনে কেউ আড়াল থেকে লক্ষ্য করছে। কথাটা বলেই তিনি একটু নড়ে উঠলেন। কর্নেল সরকার, আপনি আমাকে একবার জিজ্ঞাসা করেছিলেন আমি বারবার পিছু ফিরে পিছনে তাকাই কেন। হ্যাঁ, তবে এবারে লক্ষ্য করেছি আপনার ওই অভ্যাসটা আর নেই। সৌরীন্দ্র হাসবার চেষ্টা করে বললেন, আমার বাবুর্চি করিম খাঁ যে কারণেই হোক, যদিও আমি তাকে অসংখ্যবার প্রশ্ন করেও সদুত্তর পাইনি, যেন আমাকে অমূলক আশঙ্কা উপহার দিয়েছিল। যাই হোক, আমি নিজের চেষ্টায় এবং মরিয়া হয়ে ওই অভ্যেসটা দূর করেছিলাম। অবশ্য কখনো কখনো হঠাৎ নিজের অগোচরে আমি চমকে উঠে পিছু ফিরে দৃষ্টির আয়ত্তে থাকা সবকিছু দেখেন। কথাটা বলে তিনি কবচটা করতলে রেখে তাকিয়ে রইলেন। একটু পরে আমি চুরুটের একরাশ ধোঁয়া ছেড়ে জিজ্ঞেস করলুম, আপনাদের বংশে জগদীন্দ্র উপাধ্যায় নামে কাকেও মনে পড়ে? সৌরীন্দ্র ভীষণ চমকে উঠলেন। বললেন, জগদীন্দ্র? বললুম, হ্যাঁ, জগদীন্দ্র উপাধ্যায়। অন্তত 50 থেকে 70 বছর আগে তিনি জীবিত ছিলেন। সৌরীন্দ্র ব্যগ্রভাবে বললেন, জগদীন্দ্র তো আমার কাকা ছিলেন। তার কথা আপনাকে কখনো বলেছি বলে মনে করতে পারছি না। আপনাকে কে? তার কথার উপর বললুম, এবার দ্বিতীয় প্রশ্ন, আপনি কি ধরমদাস শেঠকে চিনতেন? সৌরীন্দ্রকে উত্তেজিত দেখালো। তিনি শ্বাস প্রশ্বাস ক্লিষ্ট কণ্ঠস্বরে বললেন, আমার ছেলেবেলা তাকে চিনতুম। এবার বললুম তৃতীয় প্রশ্ন, বংশীধারী লালা নামে কাউকে নিশ্চয়ই চিনতেন। সৌরীন্দ্র হঠাৎ যেন ম্রিয়মাণ হয়ে গেলেন। গলার ভিতরে বললেন, বংশীধারী লালাকেও ছেলেবেলায় চিনতুম। তিনি ছিলেন লালগড়ের সবচেয়ে বড় ব্যবসায়ী, আর শেঠজিও মহাজনী কারবার করতেন। সুদখোর বলে তার খুব দুর্নাম ছিল। কিন্তু আপনি কি করে এদের কথা জানতে পারলেন? আমি একটু চুপ করে থাকার পর মিটিমিটি হেসে বললুম, আপনার ওই কবচটা আমাকে এইসব খবর দিয়েছে। এতে আপনার অবাক হওয়ার কিছু নেই।
কবচটা আপনার হাত থেকে টেবিলের তলায় পড়ে গিয়েছিল। আমার অপরাধ নেবেন না, আপনি তো জানেনই কোনো ঘটনা রহস্যময় মনে হলেই আমি অভ্যাসবশে সেদিকে ঝুঁকে যাই। খুলেই বলছি, কবচটা সিল আমি খুলেছিলাম এবং তার ভিতরে ভাঁজ করা একটা চিরকুট ছিল। আপনি যদি বলেন তাহলে আবার আমি সিল খুলে আপনাকে তো দেখাবো। মেজর সৌরীন্দ্র হতবাক হয়ে কবচটা আমাকে দিলেন। আমি উঠে গিয়ে ঘর থেকে কিট ব্যাগটা বের করে নিয়ে এলাম। তারপর আগের মতোই নরুন ও চিমটির সাহায্যে কাগজটা বের করলাম। তখন বিদ্যুতের আলোয় কাগজটা যতটা সাদা মনে হয়েছিল, বারান্দার ছায়ায় দেখলুম ওটা ততটা সাদা নয়, বরং ঈষৎ ধূসর। ভাঁজ খুলে চিরকুটটা আমি সৌরীন্দ্রকে দিলুম। বললুম, এতটুকু উত্তেজিত না হয়ে শান্তভাবে এটা পড়ে দেখুন, তারপর এটা নিয়ে আলোচনা করা যাবে। অন্তত দীর্ঘ 10 মিনিট ধরে বিড়বিড় করে ওটা পড়ার পর মেজর সৌরীন্দ্র গম্ভীর মুখে বললেন, কর্নেল সরকার, আমি যখন উত্তরপ্রদেশের বানগড় ব্যারাকে ছিলাম, আমার মায়ের মৃত্যু সংবাদ পাই। আমার কাকা জগদীন্দ্র তখনও জীবিত। বাবা তো আগেই মারা গিয়েছিলেন। কাকা আমাকে মায়ের মৃত্যু সংবাদ দিয়ে শিগগিরই লালগড়ে ফিরতে বলেন। কিন্তু আমার দুর্ভাগ্য, ওই সময় কর্তৃপক্ষ আমাকে ছুটি দেননি। পাকিস্তান বর্ডারে ব্যাপক হানাদারির বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনী। তার কথার উত্তরে বললুম, বুঝতে পেরেছি। তা আপনার কাকার চিঠিতে এই রত্নপেটিকার উল্লেখ ছিল কি? সৌরীন্দ্র বললেন, হ্যাঁ ছিল, শেঠজির কথাও ছিল, কিন্তু তখন আমি ফ্রন্টে। আমার বাঁ পায়ে মর্টারের একটা শার্প নেল ঢুকে মাঝখানে শয্যাশায়ী ছিল। বছর 3-4 একটু খুঁড়িয়ে হেঁটেছি, তারপর আমার হাঁটা চলা স্বাভাবিক হয়ে ওঠে। কিন্তু আশ্চর্য ব্যাপার, তারপর আমি রত্নপেটিকার কথা ভুলেই গিয়েছিলাম। সম্ভবত এমিলির সঙ্গে তখন আমার রোম্যান্টিক অ্যাফেয়ার চলছিল। বললুম, মেজর উপাধ্যায়, এখানেই আমরা একটা রহস্যের মুখোমুখি এসে পড়ছি। এই চিরকুটটা একটা দলিল, কিন্তু এটাকে এভাবে কবচের মধ্যে লুকিয়ে অর্ধ উন্মাদ সন্ন্যাসীর কাছে দেওয়া হয়েছিল। আমার ধারণা জগদীন্দ্রই কোনো কারণে এই কাজটা করেছিলেন। এখানে আরেকটা প্রশ্ন করছি, আপনার মায়ের মৃত্যুর কত পরে আপনার কাকার মৃত্যু হয়? সৌরীন্দ্র একটু ভেবে নিয়ে বললেন, হ্যাঁ, প্রায় বছর 5 পরে। তখন আমি রাজস্থানের জয়পুরে ছিলাম। বললুম, আমার ধারণা ওই পাগলা বাবা ছিলেন আপনার কাকার বিশ্বস্ত মানুষ। মৃত্যুর আগে সম্ভবত তিনি ওটা ওনার হাতেই গচ্ছিত রাখেন। সৌরীন্দ্র বললেন, কিন্তু পাগলা বাবা এতদিন পরে আজ সকালে কেন চুপি চুপি ওটা দিতে গেলেন? এটাই কি সবচেয়ে রহস্য নয়, কর্নেল সরকার? বললুম, অনুমান করা যায় একজন অর্ধ উন্মাদ মানুষ আপনাকে কবচটা দিতেই হিমালয় থেকে ছুটে এসেছিলেন। সম্ভবত তার বিবেক তাকে সচেতন করেছিল, কিন্তু এখানে এসেই তিনি তার মিশনটার কথাই বোধহয় ভুলে গিয়েছিলেন। অবশ্য এগুলো অনুমান মাত্র। আপনার এখন প্রথম কাজ হচ্ছে শেঠজির ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করা। মেজর বললেন, ধরনদার শেঠের মৃত্যু হয়েছে বছর 10 আগে। আমার বাবুর্চি করিম খাঁ লালগড়ের যত খবর দিয়েছে, রতন শর্মা তত কিছু দিতে পারেনি। দ্রুত বললুম, এর থেকে তাহলে একটা পয়েন্ট পরিষ্কার হলো, যেভাবেই হোক করিম খাঁ আপনাদের পরিবারের রত্নপেটিকার কথা জানতে পেরেছে। তবে এখনই টেলিফোনে শেঠ পরিবারের কোনো লোকের সঙ্গে আপনার যোগাযোগ করা দরকার। আপনি ফোন করুন, আমি করিম খাঁয়ের কাছে গিয়ে কফি খাওয়ার ছলে বাক্যালাপ করি। মেজর বললেন, রতন থাকলে কিন্তু কিছু বলবেন না। বললুম, না, তবে সে একা থাকলে আমি তার সঙ্গে কথাবার্তা বলে যাচাই করে নিতে চাই সে এই রহস্যের ব্যাপারে কিছু জানে কিনা। সহসা রক্তাক্ত চ্যালেঞ্জ। সৌরীন্দ্র দ্রুত উঠে ভিতরে গিয়েছিলেন। প্রায় মিনিট 15 পরে ফিরে এসে বললেন, আপনি বিশ্রাম করুন, আমি রতনকে নিয়ে বেরোচ্ছি। জিজ্ঞেস করলুম, মনে হচ্ছে আপনি কোথায় বেরোচ্ছেন তা বলতে বাধা আছে? তাই কিছু জিজ্ঞেস করছি না, কিন্তু জানতে ইচ্ছে করছে শেঠজির ফ্যামিলির কাউকে আপনি ফোন করেছেন কিনা। সৌরীন্দ্র বললেন, করেছি। শেঠজির কোনো পুত্র সন্তান ছিল না?
একমাত্র মেয়ে ছিল নারায়ণী। তার জামাই কিষান চাঁদ কারবার চালাতো, সে মারা গেছে। তার নাতি চন্দ্রনাথ এখন গদির মালিক, তবে তার দিদিমা নারায়ণী এখনো বেঁচে আছে। আমি হঠাৎ চন্দ্রনাথকে টেলিফোন করায় সে বলল আমি যে লালগড় রাজবাড়ির লোক তা সে জানে। তার দিদিমা অসুস্থ, কিন্তু মাঝে মাঝে তাকে নাকি বলেন আমার সঙ্গে দেখা করতে চান, কিন্তু চন্দ্রনাথ কারবার নিয়ে ব্যস্ত। বার দুয়েক সে নাকি আমার কাছে লোক পাঠিয়েছিল, কিন্তু আমার দারোয়ান তাকে ভাগিয়ে দিয়েছে। এটা অবিশ্বাস্য। কথাটা আমারও বিশ্বাস হলো না। এই সময় রতন শর্মা উত্তরের গ্যারেজ থেকে গাড়ি বের করে পশ্চিমের লনে দাঁড় করালেন। বললুম, আপনি তাহলে শেঠ বাড়ি যাচ্ছেন? মেজর উপাধ্যায় ঈষৎ বিব্রত মুখে চাপা স্বরে বললেন, আপনি বাইরের মানুষ, আপনার সামনে হয়তো কোনো কথা খুলে বলতে নারায়ণী কিংবা তার নাতি চন্দ্রনাথের দ্বিধা হবে। একটু হেসে বললুম, আমার মনে হচ্ছে এই পরামর্শ বুদ্ধিমান রতন শর্মাই আপনাকে দিয়েছেন। কয়েক মুহূর্তের জন্য সৌরীন্দ্রের চোখে মুখে চমক লক্ষ্য করল। পরক্ষণে তিনি হাসি দিয়ে চমকটা ঢেকে বললেন, আপনি তো জানেন রতন খুব বিচক্ষণ লোক, তার কাছে আমার কিছু গোপন থাকে না। আচ্ছা, আপনি বরং করিম খাঁয়ের সঙ্গে কিচেনে গিয়ে আড্ডা দিন। বরাবর তো আপনার এই স্বভাবটা লক্ষ্য করেছি। করিম আপনাকে লালগড় মুলুকের অনেক ঘটনার কথা শোনায়, অবশ্য তার মধ্যে 90% গাল গল্প। শুধু তার গলায় গজল ঠুংরি শুনতে আপনার ভালোই লাগবে। বলে বারান্দা দিয়ে সৌরীন্দ্র এগিয়ে গেল। তার হাতে যথারীতি রাইফেলটা আছে। আমার চিন্তা হলো উনি কি নারায়ণী দেবীর সঙ্গে রাইফেল হাতে নিয়েই কথা বলবেন। দারোয়ান গেট খুলে দিল। তারপর গাড়িটা চালু প্রাইভেট রোড দিয়ে নেমে নিচের রাস্তায় পৌঁছল। বাউন্ডারির দেওয়াল ফুটছয়েক উঁচু এবং তার উপরে কাঁটা তারের বেড়া, কাজেই গাড়িটা দেখা গেল না। কিন্তু লালগড় বাজার তো উত্তর দিকে, অতএব মেজর উপাধ্যায় সিধে রাস্তায় যাবেন এটা ধরে নেওয়া যায়। আমি পশ্চিমের বারান্দায় গিয়ে নেহাত খেয়াল বসে লন পেরিয়ে কেয়ারি করা রম্য উদ্ভিদ আর ফুলের বাগানের ভিতর দিয়ে দেয়ালের কাছে পৌঁছলুম। লক্ষ্য করলুম দারোয়ান আমাকে দেখছে না। সে খাটিয়ার রোদ্দুরে শুয়ে পড়েছে এবং যথারীতি তার খাটিয়ার পাশে বন্দুকটা দাঁড় করানো। আমি পিছন ফিরে কিচেনের দিকটাও দেখে নিলুম। বাবুর্চি খাঁ সাহেবও আমাকে লক্ষ্য করছে না। কিচেনের ভিতর থেকে তার চাপা গলায় গাওয়া গানের সুর ভেসে আসছে। করিম খাঁ শুধু উঁচু দরের বাবুর্চি নয়, সে চমৎকার গজল বা ঠুংরি গানে ওস্তাদ। আমাকে শ্রোতা পেলে সে খুশি হয়। আমার চোখ তখন বাইনোকুলারে। আমি জানি রাস্তাটা একটু পরেই চড়াইয়ে উঠেছে, কাজেই মেজরের গাড়িটা দেখতে পাবো। কিন্তু বেশ কিছুক্ষণ পরে গাড়িটাকে আবিষ্কার করলুম পশ্চিম দিকে একটা সংকীর্ণ রাস্তা দিয়ে এগিয়ে আবার ডান দিকে ঘুরল, তারপর শালবনের ভিতর অদৃশ্য হলো। এটা কি রতনের পরামর্শে সৌরীন্দ্রের অতিরিক্ত সতর্কতা, নাকি অন্য কোনো কারণ আছে? আমি ওখান থেকে ক্যাকটাসের টবগুলোর পাশ দিয়ে উত্তরের বারান্দায় উঠে গেলাম। ওখানেই সামনে রতনের ঘর তালাবন্ধ, বাদিকে স্টোর রুম। তারপর পূর্বের বারান্দায় গিয়ে কিছুটা এগিয়ে গেলেই ডাইনের ডাইনিং রুম। ডাইনিং রুম খোলা আছে, তার পিছনে কিচেন। আমি খাঁ সাহেব বলে অভ্যাস মতো সকৌতুকে ডাকতেই সাড়া এলো কিচেন থেকে। করিম খাঁয়ের পরনে বাবুর্চির অ্যাপ্রন, মাথায় উঁচু টুপি। রাজবাড়ির কেতা সে এখনো বজায় রেখে চলেছে। আমাকে দেখে অবশ্য সে মিলিটারি স্যালুট ঠুকলো। তারপর বলল, আপনি কিচেনে এসে বসলে খুব আরাম পাবেন, চারিদিকে ঠান্ডার বজ্জাতি। তার কথায় আমি কিচেনে ঢুকে গেলাম। প্রশস্ত আধুনিক কিচেন। এই কিচেন তৈরি হয়েছিল সৌরীন্দ্রের মেম সাহেব স্ত্রী এমিলের তাগিদে। তাকে আমি দেখিনি, কিন্তু এসব কথা আমার জানা। কিচেনের এক পাশে একটা গদি আঁটা সুন্দর চেয়ার। আগের মতো আমি সেখানে গিয়ে বসলুম। করিম খাঁ বলল, 1 মিনিট কর্নেল সাহেব, আপনার জন্য হিটারে কফি বানাচ্ছি। যদি আমার বেয়াদপি মাফ করেন তাহলে আমিও আপনার সামনে কফি খাবো, কারণ আমার মেজাজ একটু বিগড়ে গেছে। সে হিটারের সুইচ অন করে কেটলি বসিয়ে দিল এবং গ্যাসের ওভেনে একটা হাঁড়ির ঢাকনা তুলে একটা হাতা দিয়ে তরকারি ঘেটে দিল।
তারপর আমার দিকে ঘুরে এসে ক্ষুব্ধ কণ্ঠস্বরে বলল, রতনবাবুকে মেজর সাহেব খুব বিশ্বাস করেন। জিজ্ঞেস করলাম, তুমি করো না? করিম খা আসতে বলল, আগে করতাম, এখন করি না। যদি আমাকে পুছ করেন কেন করি না, তাহলে বলবো ম্যানেজার বাবু কখনো কখনো গোপনে পূর্বের গেট খুলে জঙ্গলের ভিতর যান। কেন যান বুঝতে পারি না। একদিন তাকে দেখলাম দৌড়ে একেবারে জানোয়ারের মতো হামাগুড়ি দিয়ে এসে গেটে ঢুকলেন। তারপর গেটের পাশে দেওয়ালের উপর মুখ রেখে কি যেন দেখতে লাগলেন। বললুম, তুমি গিয়ে তখন ওকে জিজ্ঞাসা করলে না কেন? করিম আমার কথার উপর বলল, করিনি, কারণ আমি তার এই লুকোচুরি খেলার ব্যাপারটা তার অজান্তেই বুঝতে চাইছিলাম। তারপর একদিন ঠিকই বুঝে গেলাম। সে তখন কফি তৈরি করছে। তখন আমি বললুম, তুমি আমাকে যে শয়তানটার কথা বলছিলে, রতনবাবু কি তার সঙ্গে কোনো সম্পর্ক আছে? করিম কোনার দিক থেকে একটা ছোট্ট টেবিল এনে আমার পাশে রাখলো। তারপর কফির কাপ প্লেট রেখে 2 পা এগিয়ে নিজের কাপটা তুলে নিয়ে চুমুক দিল। সে বলল, আপনি ঠিকই ধরেছেন কর্নেল সাহেব। আমি সেদিনই বুঝতে পেরেছি ওই শয়তানটার সঙ্গে ম্যানেজার বাবুর ঝগড়া বিবাদ হয়েছে। তো কর্নেল সাহেব, আমি এক নাদান আদমি। মেজর সাহেব আমার সব কথা হেসে উড়িয়ে দেন, কিন্তু আমি নিজের চোখে দেখেছি ম্যানেজার সাহেবের সঙ্গে শয়তানটার বিবাদ হওয়ার পর থেকে সে মেজর সাহেবের পেছনে লেগেছিল। কফিতে চুমুক দিচ্ছিলুম আর এই রহস্য কথা উপভোগ করছিলাম। এবার বললুম, তুমি কি মালিককে জানিয়েছিলে কেউ গোপনে তার পিছু নেয়? তার উদ্দেশ্য যে ভালো নয় তাও তুমি বলেছিলে, কিন্তু আড়ালের সেই দুশ্মনকে তুমি কি চিনতে পেরেছিলে? বাবুর্চি করিম খাঁ কিচেনের জানালা দিয়ে পশ্চিম দিকটা দেখে নিল। তারপর খুব চাপা স্বরে বলল, ওই শয়তানটার নাম কাল্লুয়া। একসময় সে লালগড়ে গুন্ডাদের সর্দার ছিল। তাকে হাতে রাখতে শেঠজিদের জামাইবাবু টাকা পয়সা দিতেন। কতবার দেখেছি জামাইবাবু গাড়িতে চেপে সে কাহা কাহা মুল্লুক ঘুরতে যাচ্ছে। তারপর কাল্লুয়া শেঠজিদের দুশ্মন লালা বাবুদের এক ভাইকে খুন করেছিল। এখানকার পুলিশ শেঠজিদের খানদানের সঙ্গে খুব দোস্তি করে চলে। জামাইবাবু কিষান চাঁদ কেসটা চাপা দিয়েছিল, কিন্তু লালাজিদের বাড়ির ছোট ছেলে, সবাই তাকে ছোটকা বাবু বলে ডাকে, তিনি মেজর সাহেবের চাইতেও বড় শিকারী। কম বয়সেই জঙ্গলে বাঘ মেরেছিলেন। 10 বছর আগেও লালগড়ের জঙ্গলে বাঘ ছিল। ভাল্লুক, বুনো শুয়োর আরো সব অনেক জানোয়ার পশ্চিমের জঙ্গলে থাকে। তো এই ছোটকা সাহেব কাল্লুয়াকে লালগড় থেকে ভাগিয়ে দিয়েছিলেন। তার বন্দুকের গুলি কাল্লুয়ার বাঁ কানের ওপর দিকটা উড়িয়ে দিয়েছিল। তারপর থেকে লোক তাকে বলতো কানকাটি কাল্লু। কর্নেল সাহেব, কাল্লুয়া লালগড় বসতি থেকে ভেগে জঙ্গলে ঘুরে বেড়ায়। কোথায় কি খেতে পায় জানি না, শুনেছি আদিবাসীরা তাকে খুব খাতির করে। ততক্ষণে কফি শেষ করে চুরুট ধরিয়েছি। করিম খাঁ আমার কাপ প্লেটটা তুলে নিয়ে বেসিনে রেখে এলো। তারপর বলল, কাল্লুয়ার হাতে বন্দুক পিস্তল আর নেই, তবে তার কাছে ছোড়া বা ভোজালি থাকতে পারে। আমি দেখিনি, তবে আমার সেই রকমই মালুম হয়। উঠে দাঁড়িয়ে বললুম, খাঁ সাহেব, আমি থাকতে থাকতে যদি কোথাও কাল্লুয়া উঁকি মারতে এসেছে বলে টের পাও, তখনই আমাকে খবরটা দেবে। করিম বাবুর্চি একটু ঝুঁকে এবার কপালে হাত ঠেকিয়ে বলল, জরুর। আমি কিচেন থেকে বেরিয়ে পূবের বারান্দা ঘুরে আমার ঘরে গেলুম, কারণ সৌরেন্দ্রের ঘরগুলোর দরজা ভেতর থেকে বন্ধ। ড্রয়িং রুমের দরজাও বন্ধ। দক্ষিণের জানালায় গিয়ে দেখলুম দারোয়ান খাটিয়ায় তেমনই শুয়ে আছে, তবে এবার তার হাত বন্দুকের নলে। আমি অস্থির হয়ে উঠেছিল। 12টা বাজতে চলেছে, তবু সৌরেন্দ্রের পাত্তা নেই। গেস্ট রুমে টেলিফোন নেই। একটা টেলিফোন ড্রয়িং রুমে আছে, কিন্তু লক্ষ্য করিনি মেজর উপাধ্যায় বেরিয়ে যাওয়ার আগে সম্ভবত আমার অগোচরে রতন শর্মাই আমার ঘর থেকে ড্রয়িং রুমে যাবার দরজাটা ভিতর থেকে বন্ধ করে দিয়েছে। সদর দরজা তো বন্ধই থাকে।
আমি অস্থিরভাবে বারান্দায় বেতের চেয়ারে বসে চোখ বুজে চুল টানছি। হঠাৎ একটা অমানসিক আর্তনাদ কানে আসতেই চোখ খুলে শটান উঠে দাঁড়ালো। দারোয়ানও বন্দুক হাতে উঠে দাঁড়িয়েছিল। পরের বার আর্তনাদ শুনে এসে পূর্ব দিকের গেটে ছুটে গেল। আমিও দৌড়ে গেলাম। তৃতীয়বারের আর্তনাদটা হঠাৎ থেমে গেল। আমি চিৎকার করে উঠলাম, মহাবীর সিং, দরজাটা খুলে দাও। কারণ পুবের দরজায় তালা আটকানো ছিল। এদিকে করিম খাও হন্তদন্ত আমাদের কাছে এসে পৌঁছে গেছে। সে ব্যস্তভাবে বলল, আমার বরাত, রান্না এখনো শেষ হয়নি, তা না হলে আপনাদের সঙ্গে যেতুম। মহাবীর সিং দরজা খুলে দিয়ে বলল, তুমি বুদ্ধু আছো করিম খাঁ, তোমার তলোয়ারটা বার করে বাংলো পাহাড় দাও। আসুন কর্নেল সাহেব। ওদিকটায় রাস্তা ঢালু হয়ে গেছে। সেখানে কোথাও কোথাও ঘন ঝোপ গাছ, একটু দূরে জঙ্গলের ঢাকা একটা টিলা। মহাবীরকে অনুসরণ করে মোটামুটি সমতল একটা জায়গায় গিয়ে পৌঁছলাম। সেখানে কোনো আমলের পাথরের তৈরি একটা বাড়ির ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে। এই জায়গাটা আমার দেখা, কিন্তু এটার সম্পর্কে কোনো প্রামাণিক তথ্য মেজর সৌরিন্দ্রের জানা নেই। তবে লালগড়ের লোকে বলে এটা মোগল আমলের কোনো ফৌজদারের বাগান বাড়ি ছিল। এখানে এসে তিনি নাকি ইয়ার দোস্ত নিয়ে ফুর্তি করতেন আর বাইজিদের নাচ গান হতো। মনে পড়লো করিম খাঁর কাছ থেকে শুনেছিলুম এখানে কোনো কোনো রাতে আলো দেখা যায় আর বাইজিদের পায়ের নুপুরের শব্দ শোনা যায়। কিন্তু করিম খাঁ নিজের কানে কিছু শোনেনি। একটা পাথরের উপর বসে বাইনোকুলারে আমি জায়গাটা দেখার চেষ্টা করছিলাম, কিন্তু গাছপালা বাধার সৃষ্টি করছিল বটে। কিন্তু মিনিট পাঁচেক পরে আমার চোখে পড়লো একটা পাথরের স্তূপের পাশে সিংহ কেশরের মতো কি দেখা যাচ্ছে। আমি পকেট থেকে লোডেড রিভলভার বের করে নিয়েছিলাম। এবার মহাবীরকে আমার পিছনে চারিদিকে লক্ষ্য করে চলতে বলে গুঁড়ি মেরে এগিয়ে চললাম। তখন আর চোখে বাইনোকুলার নেই, কিন্তু খালি চোখে যা দেখলুম তাতে আমি শিউরে উঠে হন্তদন্ত এগিয়ে গেলাম। একটু পরেই আমি থমকে দাঁড়ালাম। মহাবীর সিংহ এক লাফে আমার পাশে এসে দাঁড়িয়েছিল। সে বলে উঠল, হায় রাম, এ তো দেখছি পাগলা বাবা আছে। পাগলা বাবা শরীরে এত রক্ত কেন? বলেই সে ছুটে গেল। আমি তাকে অনুসরণ করে গিয়ে দেখলুম যেগুলো সিংহের কেশর বলে মনে হচ্ছিল তা পাগলা বাবার জটা। তার বুকে অনেকগুলো অস্ত্র ক্ষত। দেখা মাত্র বুঝলুম ভোজালির ঘায়ে তার বুকে কয়েকটা জায়গায় আঘাত করা হয়েছে এবং তখনও সেখান দিয়ে চাপ চাপ রক্ত বেরোচ্ছে। দ্রুত বাইনোকুলারে চারিদিক দেখে নিয়ে বললুম, মহাবীর, তুমি বাংলোয় গিয়ে দেখো মেজর সাহেবকে ফোন করা যায় নাকি, তিনি শেঠজিদের বাড়ি গেছেন। তোমার কাছে কি ড্রয়িং রুমের চাবি আছে? আছে বলে মহাবীর সিং দ্রুত উধাও হয়ে গেল। আমি রক্তাক্ত মৃতদেহের পাশের উঁচু পাথরের ওপর উঠে আততায়ীকে খুঁজতে লাগলাম। আমার এক হাতে বাইনোকুলার, অন্য হাতে উদ্যত আগ্নেয়াস্ত্র, কিন্তু কোথাও কোনো আততায়ীকে খুঁজে পেলাম না। একটু পরে পূর্বে একটা টিলার দিকে জঙ্গলে ময়ূরের চিৎকার শুনলাম। আমি জানি ওই চিৎকার স্বাভাবিক চিৎকার নয়, কোনো অদ্ভুত কিছু দেখে বা কারো তাড়া খেয়ে কয়েকটা ময়ূর একসঙ্গে চিৎকার করে উঠেছে। কিন্তু এখন আমাকে এই রক্তাক্ত মৃতদেহটা পাহারা দিতেই হবে। বুঝতে পারলুম আবার এক অদৃশ্য চিরকালের আততায়ী একটা রক্তাক্ত লাশ ফেলে আমাকে চ্যালেঞ্জ জানিয়েছে। খুনি কি ফিরে এসেছিল অকুস্থলে? এর পরের ঘটনাটা সংক্ষেপে জার্নালে লিখে রাখছি, কারণ এ ধরনের খুনের ঘটনায় পুলিশের একটা রুটিন বাঁধা পদ্ধতি আছে। থানার ওসি বদ্রীপ্রসাদ সিংহ আমাকে তত পাত্তা দেননি। তাছাড়া আমিও লালগড়ে আসার আগে আমার রীতি অনুসারে এলাকার পুলিশ কর্তৃপক্ষকে কিছু জানিয়ে আসিনি। আসলে আমি কল্পনাও করিনি যে লালগড়ে এ ধরনের ঘটনা ঘটতে পারে। বলা দরকার, দারোয়ান মহাবীর শেঠজিদের বাড়িতে ফোন করে মেজর সৌরিন্দ্রের খোঁজ পায়নি। অগত্যা নিজের বুদ্ধিমতো সে থানায় ফোন করেছিল। তারপর পুলিশ ওই জঙ্গলের ভেতর দিয়ে কাঁচা পথে গাড়ি নিয়ে এসে আমাকে এবং মহাবীর সিংকে প্রশ্ন করে দুজনের বক্তব্য জেনে নিয়েছিল। আমার প্রশ্নের উত্তরে থানার ওসি বদ্রীপ্রসাদ সিংহ বলেছিলেন, এই পাগলা বাবা নামে সন্ন্যাসীকে খুনের একটাই কারণ থাকতে পারে। সম্ভবত পাগলা বাবা এলাকার কোনো ডাকুর ডেরার খোঁজ পেয়েছিল।
লালগড়ে অবশ্য আমি আসবার পর চোর ডাকু ইঁদুরের মতো ভেগে গেছে, কিন্তু আমার হাতে খবর আছে তাদের ডাকাতি করা মাল বেচার জন্য এই পাহাড় জঙ্গল এলাকায় কোথাও তাদের গোপন ডেরা আছে, যেখানে মালগুলো তারা লুকিয়ে রাখে। সেই মাল কিনে নেবার মতো লোকের অভাব এখানে নেই। মহাবীর সিং তাকে কিছু বলতে চেষ্টা করেছিল, কিন্তু তিনি কোনো কথা না শুনেই তার জিপ গাড়িতে উঠেছিলেন। তারপর বলেছিলেন, তোমাদের মেজর সাহেবকে একবার আমার সঙ্গে দেখা করতে বলো। মেজর সৌরীন্দ্র উপাধ্যায় যে বাংলো থেকে বেরিয়ে গেছেন তা আমি ওসিকে আগেই বলেছিলাম। পুলিশ বাহিনী অ্যাম্বুলেন্সে রক্তাক্ত লাশ তুলে নিয়ে যাওয়ার পর বাংলোয় এসে বসে সৌরীন্দ্রের অপেক্ষা করছিল। মহাবীর সিং লালাজির বাড়িতেও ফোন করেছিল, কিন্তু সেখানেও সৌরীন্দ্রের খোঁজ পায়নি। প্রায় 1টা বাজতে চলেছে, লাঞ্চের সময় হয়ে গেল, অথচ সৌরীন্দ্রের কোনো পাত্তা নেই। মহাবীর খুব উদ্বিগ্ন হয়ে গেটের বাইরে গিয়ে দাঁড়িয়েছিল। করিম খাঁ তার কাছেই সব ঘটনা শুনেছিল এবং সে দূর থেকে পুলিশের গাড়ি দেখেছিল। তারপর সে আমার কাছে এসে উদ্বিগ্ন মুখে বলল, কর্নেল স্যার, খুব ভয় লাগছে। মেজর সাহেবের কোনো ক্ষতি হয়নি তো? আমি ওকে বললুম, মেজর সাহেব সঙ্গে রাইফেল নিয়ে বেরিয়েছেন। উনি মিলিটারির অভিজ্ঞ অফিসার, নিজেকে বাঁচাবার ক্ষমতা তার আছে। কিন্তু তোমার কাছে আমার জানতে ইচ্ছা করছে, পাগলা বাবাকে এমন নির্মমভাবে খুন করলো কে? করিম খাঁ গম্ভীর মুখে বলল, এ কাজ সেই শয়তান কাল্লুয়ার। এর আগে একটা লোককে সে খুন করেছিল, ঠিক যেভাবে আপনারা বলছেন পাগলা বাবার বুক ফালা ফালা করে দিয়েছে, ঠিক সেইভাবে। সে প্রায় বছর 5 আগেকার কথা। জিজ্ঞেস করলুম, একজন পাগল সাধুকে খুন করে তার কি লাভ? করিম বলল, আমি ভালোভাবেই জানি কাল্লুয়া ভাড়াটে খুনির কাজ করে, কেউ তাকে দিয়ে এই খুনটা করিয়েছে। জিজ্ঞেস করলুম, একজন পাগলা সন্ন্যাসীকে খুন করে তার কি লাভ হবে? করিম বলল, এখন কিছু বোঝা যাচ্ছে না, তবে হুজুর কর্নেল সাহেব, আমি সুযোগ পেলেই লালগড় যাব, সেখানে আমার অনেক ইয়ার দোস্ত আছে। এই সময় গেটের দিকে মেজরের গাড়ি দেখতে পেল। মহাবীর গেট খুলে দিয়ে সেলাম ঠুকে কিছু জিজ্ঞেস করল। সৌরীন্দ্র কি বললেন বোঝা গেল না, কিন্তু তিনি নিজেই গাড়ি ড্রাইভ করে এসেছেন। গাড়ি গ্যারেজে রেখে তিনি আমার কাছে এসে বললেন, দুঃখিত কর্নেল সরকার, একটা ঝামেলায় পড়ে এতক্ষণ সময় নষ্ট হলো। নিশ্চয়ই আপনার খুব খিদে পেয়েছে। খাঁ সাহেব, লাঞ্চের টেবিল সাজাও। বললুম, আপনার ম্যানেজার রতনবাবুকে কোথায় রেখে এলেন? সৌরীন্দ্র বললেন, রতনকে লালাজির বাড়ির ছোটকুর সঙ্গে একটা কাজের দায়িত্ব দিয়ে এলুম, সে ছোটকুদের বাড়িতেই খেয়ে নেবে। সৌরীন্দ্রের হাতে যথারীতি সেই রাইফেলটা ছিল। তিনি আবার ঘরের ভিতর পা বাড়িয়েই পিছিয়ে এলেন। বললেন, অতি সাবধানী রতনের কাণ্ড। এদিকে দরজাকে কে বন্ধ করতে বলল? যাই হোক কর্নেল সরকার, আপনি সম্ভবত এত বেলায় আর স্নান করবেন না, পোশাক বদলে সোজা ডাইনিং হলে চলে আসুন। বলে তিনি পূর্বে কয়েক পা এগিয়ে দেওয়ালের আড়ালে অদৃশ্য হল। আমি পোশাক বদলানোর ঝামেলায় গেলুম না। বাথরুমে সাবান দিয়ে রোগড়ে 2 হাত ধুয়ে ফেললুম। মুখে ও দাড়িতে জল ছিটিয়ে তোয়ালেতে মুছে অস্বস্তি ও ক্লান্তি ছেড়ে ফেলতে পারলুম। ডাইনিং রুমে ঢুকে দেখি খাঁ সাহেব টেবিল সাজাচ্ছে। সৌরীন্দ্র তখনও আসেননি। আমি চাপা স্বরে বললুম, রতনবাবুকে তোমার মালিক লালাজির বাড়ির ছোটকুর সঙ্গে কি একটা কাজে পাঠিয়েছেন। করিম খাঁ একটু চমকে উঠল, তারপর চাপা স্বরে বলল, বুঝেছি, ম্যানেজার বাবু ছোটকুকে সঙ্গে নিয়ে। তার কথা থেমে গেল। ভিতরের দরজার পর্দা তুলে মেজর সৌরীন্দ্র উপাধ্যায় ঢুকলেন। দেখলুম তিনিও পোশাক বদলাননি। খাওয়ার টেবিলে কথা বলার আমি ঘোর বিরোধী, সৌরীন্দ্র তা ভালোই জানেন। অতএব দুজনে নিঃশব্দে খাওয়া শেষ করল। তারপর সৌরীন্দ্র বললেন, আমার সঙ্গে আসুন কর্নেল সরকার। আপনার তো লাঞ্চের পর শুয়ে পড়ার অভ্যাস নেই, আমারও নেই।
ড্রয়িং রুমে বসে আমরা কিছু জরুরি বিষয়ে আলোচনা করব। তিনি ড্রয়িং রুমের সদর দরজা খুলে দিলেন। আমরা যেখানে সোফায় বসলুম সেখান থেকে গেটের কিছু অংশ দেখা যায়। চুরুট ধরিয়ে আমি সোজাসুজি চার্জ করার ভঙ্গিতে বললুম, মেজর উপাধ্যায়, আমার ধারণা ফৌজদারের কোঠি ধ্বংসাবশেষের কাছে পাগলা বাবা খুন হওয়ার কথা আপনি নিশ্চয়ই শুনেছেন। সৌরীন্দ্রকে মাঝে মাঝে অবশ্য কদাচিৎ পাইপ টানতে দেখেছি। তিনি পাইপের নল পরিষ্কার করে তামাক ভরে বললেন, আপনার লাইটারটা দিয়ে জ্বেলে দিন প্লিজ। তারপর পাইপ টেনে ধোঁয়া ছেড়ে বললেন, হ্যাঁ, আমার দেরি হওয়ার কারণ ওটাই। আমি যখন চন্দননাথ সেটের গদিতে বসে কথা বলছিলুম তখনই পুলিশের একটা জিপ, একটা ভ্যান এবং একটা অ্যাম্বুলেন্স তীব্র বেগে কোথাও যাচ্ছে লক্ষ্য করেছিল। চন্দননাথই তো ব্যাপারটা দেখে বলেছিল নিশ্চয়ই কোথাও ডাকাতি বা খুন খারাপি হয়েছে। কথাটা বলে সে টেলিফোনে চাপা স্বরে কার সঙ্গে কথা বলেছিল। তারপর ফোন রেখে একটু বাঁকা হেসে আমাকে বলেছিল, আপনি তো বনে জঙ্গলে ঘোরেন, তাহলে পাগলা বাবাকে তো জানেন। সে আবার বলেছিল ফৌজদারের জঙ্গলের পাগলা বাবাকে কে মার্ডার করেছে। আমার চমক লক্ষ্য করে সে বলেছিল, মেজর সাহেব, আমি জানি পাগলা বাবা পাগলা ছিল না, সে এক হুঁশিয়ার ধুরন্ধর লোক। হ্যাঁ, সে একজন সাধু সন্ন্যাসী, তাতে ভুল নেই, কিন্তু পাগলামিটা তার ইচ্ছাকৃত। প্রায় 2 মিনিট চুপচাপ পাইপ টানার পর সৌরীন্দ্র নির্বিকার মুখে বললেন, আমি পাগলা বাবার মার্ডার নিয়ে সে মুহূর্তে আর মাথা ঘামাইনি। আমার মনের মধ্যে ভীষণ উত্তেজনা ছিল, কিন্তু উত্তেজনা চেপে যে কারণে আমি তার কাছে গেছি সেই কথাটা তুলেছিলাম। সৌরীন্দ্র হঠাৎ চুপ করলে আমি জিজ্ঞেস করলুম, চন্দরনাথকে কি কবচটা দেখিয়েছিলেন? সৌরীন্দ্র বললেন, না, আমি কবচের ভিতর রাখা ওই চিরকুটটা ওকে দেখালুম, কাগজটা তার হাতে দিইনি। সে বিড়বিড় করে পড়ে নিয়ে বলল, এসব কথা তো আমি কিছুই জানি না, তবে আমার দিদিমা নারায়ণী একদিন এইরকম কিছু আমাকে বলতে চাইলেন। তার মানে লালগড় রাজবাড়ির কোনো লোকের কথা। তিনি নাকি দিদিমার শ্বশুর মশাইকে একটা কবচ না অন্য কিছু রাখতে দিয়েছিলেন, কিন্তু তার শ্বশুর মশাই সেটা হারিয়ে ফেলেন। বলে চন্দরনাথ খুব হাসতে থাকলো। শেষে বলল, এটা যেন খাজানা, তার মানে গুপ্তধনের গল্প হয়ে দাঁড়ালো। কিন্তু মেজর সাহেব, আপনার হাতের এই কাগজটা খুব ভাঁজ করা মনে হচ্ছে। আমার সন্দেহ ওটা কোনো কবচের ভেতর লুকানো ছিল। চুরুটের একরাশ ধোঁয়া ছেড়ে বললুম, চন্দরনাথ সত্যি বিচক্ষণ এবং ধুরন্ধর। সৌরীন্দ্র বললেন, হ্যাঁ, তবে তার বয়স 25-এর বেশি নয়। এই বয়সেই সে কারবার চতুর্গুণ ফুলিয়ে ফেলেছে। বললুম, তারপর? সৌরীন্দ্র বললেন, আমার মাথার ভিতর যেন আগুন ধরে গিয়েছিল। একটা ব্যবসায়ী গদির অর্ধশিক্ষিত ছোকরা আমার সঙ্গে যেন তামাশা করছে। আমি অমনি তাকে রুষ্ট কণ্ঠস্বরে বললুম, হ্যাঁ, এটা আমার কবচের ভেতরেই ছিল, কিন্তু তোমার দিদিমার কথা শুনে মনে হচ্ছে অবিকল এই কাগজের কথাগুলি লিখে শেঠ পরিবারের পূর্বপুরুষ ধরমচাঁদ শেঠকে আমার ঠাকুরদা রাজা জগদীন্দ্র উপাধ্যায় একটা হুবহু কপি দিয়েছিলেন, এবং সেই সতর্কতা বসে ঠিক এই রকম একটা কবজের মধ্যে পুড়ে সিল করে রাখতে দিয়েছিলেন। বললুম, আপনার এই অনুমান অত্যন্ত যুক্তিগ্রাহ্য। মেজর বললেন, দুটো কবচের ভিতর থেকে চিরকুট বের হলে ধর্মত এবং আইনত রত্নপেটিকাটি আমার প্রাপ্য। চন্দরনাথ আমার রূঢ় কণ্ঠস্বর শুনে একটু ভরকে গিয়েছিল। লালগড়ে আমার প্রতিপত্তি আছে, সে ভালোই জানে। তাছাড়া তখন আমার হাতে রাইফেল। গদির পেছনের দিকে একটা ঘরে আমরা দুজনে কথা বলছিলাম। অস্থির হয়ে বললুম, শীতের বেলা দ্রুত ফুরিয়ে যাবে, আপনি সংক্ষেপে বলুন তারপর কি হলো। সৌরীন্দ্র বললেন, ঠিক সেই সময় টেলিফোন বেজে উঠল। চন্দরনাথ টেলিফোনে তুলে সাড়া দেওয়ার পর তার মুখে চমক লক্ষ্য করলুম। সে ক্রমাগত হু হু বলতে থাকলো। প্রায় 5 মিনিট পরে সে বলল, তুমি একটা বুদ্ধু। তোমাকে কবে বলেছিলুম একদিন তুমি চুপ, পরে কথা হবে। বলে সে ক্রেডেলে রিসিভারটা রেখে দিল। আমি সতর্কভাবে তাকে জিজ্ঞেস করলুম, হঠাৎ কার উপর খাপ্পা হলে চন্দরনাথ? সে বলল, আমি অনেক টাকা পাই, সুদসহ প্রায় 1.5 লক্ষ টাকা।
ওটা আদায় করার জন্য একটা লোককে দায়িত্ব দিয়েছিলাম। সে বলেছে লোকটা বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেছে। যাই হোক, আমি বললুম, তা আমার এই কবচের ব্যাপারে আমাকে দেখা করতে হবে। চন্দননাথ বলল, আমার দিদিমা শয্যাশায়িনী, এখন তো আমার গদি ছেড়ে বেরোনোর উপায় নেই। আপনি বরং রাত্রির দিকে একটা টেলিফোন করে আমাদের বাড়িতে আসবেন। মেজর উপাধ্যায়ের পাইপের আগুন নিভে গিয়েছিল। তার কথায় লাইটার জেলে আবার ধরিয়ে দিল। তারপর বললুম, রতনবাবুকে ছোটকুর কাছে কি কাজে পাঠিয়েছেন আমার জানতে ইচ্ছা করছে। মেজর উপাধ্যায়, আমি এতক্ষণে বুঝে গেছি কেন পাগলা বাবা খুন হয়েছে, কেন তিনি মৃত্যুর আগে কবচটা আপনাকে দিয়ে যেতে পেরেছেন। সৌরীন্দ্র কি ভাবলেন জানি না। তিনি টেলিফোন তুলে ডায়াল করতে থাকলেন। তারপর সারা এলে বললেন, ওসি মিস্টার সিনহা আছেন কি? বলুন। মেজর উপাধ্যায় কথা বললেন। নমস্কার, পাগলা বাবার মার্ডার সম্পর্কে আমি ইন্টারেস্টেড মিস্টার সিনহা। তার বডি কি হাসপাতালের মর্গে পাঠিয়েছেন? আমার সঙ্গে আমার বন্ধু কর্নেল নীলাদ্রি সরকারও যাবেন। ও, তার সঙ্গে আপনার ঘটনাস্থলে আলাপ হয়েছে? ঠিক আছে, আমরা কিছুক্ষণের মধ্যেই বেরোচ্ছি। কিছুক্ষণের মধ্যে সৌরীন্দ্র গাড়ি বের করলেন। তারপর আমি তার বাঁ পাশে বসলাম। দারোয়ান গেট খুলে দিল। সৌরীন্দ্র তাকে বলে এলেন, সতর্ক থাকবে মহাবীর, আর খাঁ সাহেবকে বলবে সে যেন তার তলোয়ারটা নিয়ে তৈরি থাকে। আমাদের গাড়ি রাস্তায় নেমে যাওয়ার পর জিজ্ঞেস করল, আপনি জানেন আমার আড়ি পাতার অভ্যাস আছে। আপনারা বেরিয়ে যাওয়ার পর বাইনোকুলারে দেখেছিলুম শালবনের রাস্তা দিয়ে যাচ্ছে। শালবনটা এখন হতশ্রী এবং ততটা আড়াল নেই। আমি আপনাদের গাড়িটা আর দেখতে পাইনি। সৌরীন্দ্র বললেন, আমি রতনকে গোপনে লালবাড়ি পাঠিয়েছিলাম। ওই পথে গেলে লালগড়ের পিছন দিকটায় ছোটকুর নিজস্ব বাংলোয় যাওয়া যায়। ওইদিকে একটা টিলার গায়ে তার বাংলো। বললুম, রতনকে কি এই কবচের কথা সব খুলে বলেছেন? সৌরীন্দ্র বললেন, হ্যাঁ, রতন বিশ্বাসী, ছোটকুর সঙ্গে তার ভালো সম্পর্ক আছে। বলেই তিনি একটা গাছের ধারে গাড়ি দাঁড় করলেন। তখন দেখলুম রতন শর্মা একটা সাইকেল রিক্সাতে চেপে ফিরে আসছেন। গাড়ির কাছে রিক্সা দাঁড় করিয়ে তিনি মেজরের কাছে এসে বললেন, ওদিকে সাংঘাতিক ঘটনা ঘটেছে। পাগলা বাবাকে কেউ মার্ডার করেছে। হাসপাতালের কাছে প্রচন্ড ভিড় করে লোকেরা দাঁড়িয়ে আছে। পাগলা বাবাকে সবাই শ্রদ্ধা করত। মেজর বললেন, জানি। ছোটকু তোমাকে কি বলল? রতন বাবু বললেন, বাংলোয় গিয়ে আমি ছোটকুকে পাইনি। তার দারোয়ান বলল লালা বাবুকে কেউ টেলিফোন করেছিল। তারপর তিনি বন্দুক হাতে মোটর সাইকেলে চেপে বেরিয়ে গেছেন। কি আর করা যাবে, আমি ওই পথেই লালগড়ে গিয়ে ঢুকলুম। তারপর লালাজির বাড়িতে ছোটকুর খোঁজ করলুম। ওই বাড়ির একজন চাকর বলল ছোটকু বাবা বাড়িতে আসেননি, তিনি বোধহয় বাংলোতেই আছেন। আমি তখন ভাবলুম ছোটকু বাবা ক্লাবে গেছেন নাকি। ক্লাবেও তিনি নেই। তারপর রাস্তায় বেরিয়ে শুনি পাগলা বাবা মার্ডার হয়েছে। সৌরীন্দ্র বললেন, ঠিক আছে, তুমি বাংলায় ফিরে যাও, আমরা থানায় যাব। হঠাৎ আমার মনে হলো থানায় গিয়ে কি হবে। বরং আমার মন টানছে ঘটনাস্থলে, যেখানে পাগলা বাবা খুন হয়েছে। আমার ভিতর থেকে একটা তীব্র বাধার আবেগ আমার মুখ দিয়ে বেরিয়ে এলো। বললুম, মেজর উপাধ্যায়, থানায় পরে যাবেন, চলুন রতনবাবুকে নিয়ে আমরা বাংলোয় ফিরে যাই। তারপর আপনাকে নিয়ে আমি ঘটনাস্থলে যাব। মেজর উপাধ্যায় আমার দিকে তাকিয়ে আমার মনোভাব আঁচ করলেন। তিনি বললেন, ঠিক আছে, তবে গাড়ি করেও সেখানে যাওয়া যায়। ওই রাস্তাটা গেছে একটা আদিবাসী গ্রামের দিকে। তার কাছে ফৌজদারি কুঠির ধ্বংসাবশেষ। রতনবাবু রিক্সায় গিয়ে উঠলেন। মেজর উপাধ্যায় গাড়ি ঘুরিয়ে দক্ষিণে চলল। ওই পথেই সকালে আমরা এসেছিলাম। মিনিট 5 পরে জঙ্গলে ঘুরে মেজরকে গাড়ি দাঁড় করাতে বললুম। গাড়ি থেকে নেমে বাইনোকুলারে লক্ষ্য করলুম চাকর বাকররা সোয়েটার পরা এবং মাথায় টুপি ও মাফলার জড়ানো একটা লোক এইমাত্র পাথরের আড়ালে অদৃশ্য হয়ে গেল। লোকটা যে খুনের জায়গায় কিছু একটা করছিল এতে সন্দেহ নেই। অপরাধ তত্ত্বে বলে হত্যাকারী তার হননস্থলে আবার ফিরে যায়। এটা নাকি মনস্তত্ত্বের কথা। ওই লোকটাই কি খুনি? লোকটাকে খুঁজে বের করার জন্য আমি আরো একটা পাথরের স্ল্যাবের উপর উঠে বাইনোকুলারে লক্ষ্য রাখলাম।
যখন আমি তাকে তন্ন তন্ন খুঁজছি তখন উপাধ্যায় জিজ্ঞেস করলেন, আপনি কি কাউকে দেখতে পেয়েছেন? মুখে কিছু বললুম না, কিন্তু আমার বাইনোকুলারে সে ধরা পড়েছিল। সে বাঁদিকে আমার কাছ থেকে অন্তত 200 গজ দূরে ঝোপঝাড়ের আড়াল দিয়ে গুঁড়ি মেরে চড়াইয়ে উঠে যাচ্ছিল। তারপর তাকে আর দেখতে পেলুম না। নিচে নেমে এসে বললুম, যাকে খুঁজছিলুম তাকে পেয়ে গেছি, তবে তার পিছনে ছুটে লাভ নেই। আমার দৃঢ় বিশ্বাস আমি পাগলা বাবার খুনিকেই দেখলুম। সৌরীন্দ্র চমকে উঠে বললেন, সে আবার কেন এখানে এসেছিল? বললুম, কথাটা বলবো, আপনি একা গাড়ি ঘুরিয়ে নিয়ে বাংলোয় চলুন। আমি পায়ে হেঁটে নাক বরাবর আপনার বাংলোয় পূর্ব গেটে পৌঁছাচ্ছি, দেরি করবেন না। প্রতিটি মুহূর্ত এখন মূল্যবান। মেজর গাড়ি নিয়ে চলে গেলেন। আমি বাংলোর গেটে পৌঁছানোর আগেই দেখলুম রতনবাবু ছুটে আসছেন। তিনি বললেন, মেজর সাহেব কোথায়? বললুম, উনি গাড়ি নিয়ে ঘুরপথে আসছেন। কি ব্যাপার? ছোটকা এসে বসে আছে যে, বলে রতনলাল বাংলোর দিকে চড়াইয়ে উঠতে থাকলেন। আমি তাকে অনুসরণ করলাম। রতনবাবুর সঙ্গে বাংলোর ড্রয়িং রুমে ঢুকে দেখি একজন বলিষ্ঠ চেহারার যুবক বসে আছে। সে আমাকে দেখে উঠে দাঁড়িয়েছিল। রতনবাবু বললেন, ইনি কলকাতা সেই কর্নেল সাহেব। ছোটকা তখনই আমাকে প্রণাম করতে এলো। আমি তার 2 কাঁধে হাত রেখে দাঁড় করিয়ে দিল। বললুম, প্রণাম মনে মনে করো, মেজর সাহেব এখনই এসে পড়ছেন। আমার মুখোমুখি বসো, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব। ছোটকাকে উত্তেজিত দেখাচ্ছিল। সে বসার পর বলল, বলুন কর্নেল সাহেব, আমি এখনই হাসপাতালের মর্গ থেকে আসছি। কথাটা শুনেই বললুম, তুমি কি পাগলা বাবাকে চিনতে পেরেছ? সে শ্বাস প্রশ্বাসের সঙ্গে গলার ভিতরে বলল, হ্যাঁ, পাগলা বাবাকে আমি চিনতে পেরেছি। এতদিন তার কথা শুনেছি, বার 2 দূর থেকে জঙ্গলের ভিতর তাকে দেখতেও পেয়েছি। কিন্তু কর্নেল সাহেব, আমি বুঝতেই পারিনি এই সন্ন্যাসী আমার নির্দিষ্ট ছোট ঠাকুরদা অনন্তরাম লালা। কিন্তু আমি বুঝতে পারলাম না কে তাকে এমন নির্মমভাবে খুন করলো, কেনই বা তাকে খুন করা হলো। বললুম, তার আগে তুমি বলো, কে তোমাকে টেলিফোনে ডেকেছিল যে তোমার বাংলো ছেড়ে মোটর সাইকেলে বেরিয়ে গিয়েছিলে? ছোটকা জ্যাকেটের পকেট থেকে রুমাল বের করে 2 চোখ মুছে বলল, আমাকে শেঠবাড়ির মহিলা টেলিফোনে বলেছিলেন চন্দ্রনাথের দিদিমা নারায়ণী দেবী আমার সঙ্গে কথা বলতে চান। আমি যেন এখনই গিয়ে তার সঙ্গে দেখা করি। এই সময় বাইরে গাড়ির শব্দ হলো। দেখলুম সৌরীন্দ্রের গাড়ি বাংলোর গ্যারেজের দিকে অদৃশ্য হলো। রতনবাবু বেরিয়ে সম্ভবত সৌরীন্দ্রকে ছোটকার খবর দিতে গেলেন। আমি বললুম, তারপর তুমি শেঠবাড়ি গেলে? নারায়ণী দেবী কি বললেন? ছোটকার চোখে মুখে বিস্ময় লক্ষ্য করলাম। সে বলল, আমার মনে হচ্ছে মেজর সাহেবের কাছে আপনি শেঠবাড়ির কথা শুনেছেন। বললুম, শুনেছি, তবে আমি জানি না মেজর সৌরীন্দ্র উপাধ্যায় ঠাকুরদা রাজা জগদীন্দ্র উপাধ্যায়ের কোনো রত্নপেটিকা সংক্রান্ত গোপন কাহিনী তুমি জানো কিনা। ছোটকা চাপা স্বরে বলল, আমার ঠাকুরমা বিন্ধ্যবাসিনী দেবীর কাছে ওই গুপ্ত কথা শুনেছিলাম। তখন থেকে আমি মেজর সাহেবকে বারবার এসে এই গোপন কথা শুনিয়েছি, কিন্তু উনি আমার কথা হেসে উড়িয়ে দিয়েছিলেন। তারপর থেকে আমি আর ওইসব নিয়ে মাথা ঘামাইনি। সৌরীন্দ্র ঘরে ঢুকেই কথাটা শুনতে পেয়েছিলেন। তিনি বলে উঠলেন, ছোটকা, আমি সত্যিই নির্বোধ। সামরিক জীবনে আমি শুধু কেমন করে মানুষ মারতে হয় এইটুকুই শিখেছি। বললুম, মেজর উপাধ্যায়, আপনার কোনো দোষ নেই। যতক্ষণ না আপনি আপনার ঠাকুরদার রত্ন পেটিকা সম্পর্কে কোনো প্রামাণ্য তথ্য হাতে পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনি কেমন করে ওসব কথায় বিশ্বাস করবেন? ছোটকা বলে উঠল, কাকাজি পাগলা বাবাকে আমি দেখে এলাম। তিনি আমার নির্দিষ্ট ছোট ঠাকুরদা অনন্তরাম লালা। সৌরীন্দ্র নড়ে বসলেন। তার ডান হাতে রাইফেল, বাঁ হাতে কপালে একটা থাপ্পড় দিয়ে তিনি বললেন, ওহ মাই গড! আমার ঠাকুরদার কাছে আমার বয়সী একটি ছেলেকে আমি দেখেছিলাম, মনে পড়ছে। ঠাকুরদা বলেছিলেন একে তুমি বন্ধু করে নাও।
লালাজিদের বাড়ির এই ছেলেটি এত কম বয়সেই কত কিছু জানে। আমি দ্রুত বললুম, এসব কথা পরে হবে। ছোটকা, এবার তুমি বলো শেঠ বাড়ির নারায়ণী দেবী তোমাকে ডেকে কি বলেছিলেন? ছোটকা বলল, উনি আমাকে বলেছেন আমার বড় ঠাকুরদা বংশীধারী লালা মৃত্যুর আগে আমাকে কোনো গোপন কথা বলে গেছেন কিনা। অমনি আমার মনে পড়েছিল তিনি আমাকে একটা কবচের কথা বলেছিলেন, তার ভিতরে একটা দলিল লুকানো আছে, তার সাক্ষী তিনি। আমার কথা শুনে নারায়ণী দেবী বললেন, তুমি মেজর সাহেবকে এখনই গিয়ে জিজ্ঞেস করো তার কাছে কোনো কবচ আছে কিনা। যদি থাকে তাহলে তাকে সঙ্গে নিয়ে তুমি আমার কাছে চলে আসবে। তারপর আমি বাইরে বেরিয়েছি। এমন সময় আমাদের ক্লাবের এক বন্ধু জ্ঞানেশ্বর প্রসাদ আমাকে দেখেই থামতে বলল। তারপর সে কাছে এসে আমাকে চুপি চুপি বলল সে হারামজাদা কাল্লুয়াকে শেঠদের গদি থেকে বেরিয়ে আসতে দেখেছিল। কাল্লুয়া আমাকে আর জ্ঞানেশ্বরকে প্রচন্ড ভয় করে চলে, কারণ আমাদের ক্লাব থেকে ওকে একসময় আমরা দুজনেই টাকা পয়সা দিয়ে সাহায্য করতাম, কারণ তখন তার হাতে কোনো কাজ ছিল না। সে লালগড়ে লোকের বাড়িতে চেয়ে চিনতে খেয়ে বেড়াতো, কিন্তু আমরা জানতাম তার মধ্যে এক ভয়ঙ্কর খুনি আছে। তাকে সৎপথে আনার জন্য ওর জন্য কাজ খুঁজতুম। কিন্তু কিছুদিন আগে সে চন্দরনাথের পাল্লায় পড়ে। আমাদের সঙ্গে দেখা হলে সে এড়িয়ে যায়। এই সময় বাবুর্চি করিম খাঁ ঘরে ঢুকে বলল, ছোটকা সাহেব, আমার কাছে জেনে নিন পাগলা বাবাকে খুন করেছে ওই শয়তানের রাজা কাল্লুয়া। ঘরে যেন হঠাৎ বজ্রপাত হয়েছে। এইভাবে মেজর উপাধ্যায়, ছোটকা এবং রতনবাবু চমকে উঠেছিলেন। আমি বিন্দুমাত্র বিচলিত না হয়ে বললুম, করিম খাঁ ঠিকই বলেছে। মেজর উপাধ্যায়, আপনি তখন বলছিলেন আপনার সামনেই চন্দরনাথকে কেউ টেলিফোন করেছিল এবং চন্দরনাথ তাকে ক্রুদ্ধ স্বরে কি বলেছিল আপনার নিশ্চয়ই মনে পড়ছে। সৌরীন্দ্র বললেন, হ্যাঁ মনে পড়ছে। গণেশ সরকার, তাহলে কি তাকে ফোন করেছিল? তার কথার উপর বললুম, ফোন করেছিল কাল্লু। আমার হিসেব মতো সে টেলিফোনে জানিয়েছিল পাগলা বাবাকে খুন করেও সে তার কাছে কোনো কবচ খুঁজে পায়নি। ছোটকা বলল, আমার সামনে থেকে একটা পর্দা সরে গেল। আমি বুঝতে পারছি আমাকে নারায়ণী দেবী ডেকেছেন সেই খবর শেঠ বাড়ি থেকে তাদের গদিতে চন্দ্রনাথের কাছে কেউ পৌঁছে দিয়েছিল। তাই সে কাল্লুয়াকে দায়িত্ব দিয়েছিল পাগলা বাবাকে যে কোনো ভাবে কোনো নিরালা জায়গায় নিয়ে গিয়ে খুন করার, কারণ সে কবচ চাইলে পাগলা বাবা তার দৈত্যের মতো বিশাল শরীর নিয়ে কাল্লুর উপর ঝাঁপিয়ে পড়বেন এবং কাল্লুর মতো একটা ইঁদুর ভোজালি দিয়েও আত্মরক্ষা করতে পারবে না। তাই তাকে উপর্যুপরি ভোজালির আঘাতে ধরাশায়ী করেছিল সে। আমি বললুম, ঠিক তাই, কারণ পাগলা বাবা আর্তনাদ করছিলেন। সেই আর্তনাদ শুনেই আমরা ছুটে গিয়েছিলাম। আমরা তাকে প্রায় নগ্ন দেখেছিলাম। তার মানে কালুয়া কবচ খুঁজে বের করার জন্য তার পরনের কৌপিনের মতো কাপড়টা একটানে খুলে ফেলেছিল, তারপর আমাদের সাড়া পেয়ে পালিয়ে যায়। মেজর উপাধ্যায় বললেন, সত্যি আমাদের মুখের উপর থেকে একটা কালো পর্দা সরে গেল। এখন আমার ভয় হচ্ছে শয়তান চন্দরনাথ তার দিদিমার কোনো ক্ষতি করবে কিনা। বললুম, ঠিক বলেছেন মেজর উপাধ্যায়, আপনি এখনই টেলিফোনে ওসি মিস্টার সিনহাকে জানিয়ে দিন যেন চন্দরনাথকে গ্রেপ্তার করেন। তাকে খুলেই বলুন চন্দরনাথই কাল্লুয়াকে দিয়ে পাগলা বাবাকে খুন করিয়েছে। খুনের মোটিভ আপনি থানায় গিয়ে পরে জানাবেন। সৌরীন্দ্র তখনই টেলিফোনের কাছে গিয়ে রিসিভার তুলে ডায়াল করতে শুরু করলেন। আমি পিছু ফিরে করিম খাঁকে ইশারায় কফি করতে বললুম। এই মুহূর্তে আমিও উত্তেজিত। কফি আমাদের নাককে শায়েস্তা করে ফেলবে। সৌরীন্দ্র ফোন করে এসে বসার পর আমি বললুম, আর তাড়াহুড়োর কারণ নেই, খাঁ সাহেবকে কফি আনতে বলেছি। কফি খেয়েই আমরা ধীরে সুস্থে বেরোবো। রতন শর্মা বললেন, আমাকেও কি আপনাদের সঙ্গে যেতে হবে? সৌরীন্দ্র বললেন, না, তোমাকে আমার শর্ট গানটা দিচ্ছি, তুমি বাড়ি পাহারা দেবে, কারণ ওই শয়তান কাল্লুয়া এবার হয়তো আমার বাংলায় চুপি চুপি হানা দেবে। না, এখন নয়, শীতের বেলা ফুরিয়ে আসছে। একটু পরেই কুয়াশার অন্ধকারে চারিদিক ঢেকে যাবে। বাড়ির চারপাশে সব আলো জ্বেলে দেবে। তারপর সতর্কভাবে চারিদিক লক্ষ্য রাখবে। বলে তিনি তার বেডরুম থেকে শর্ট গানটা নিয়ে এলেন। রতনবাবুকে দিয়ে তিনি আবার বললেন,
আরো 4টে কার্তুজ তুমি প্যান্টের পকেটে রেখে দাও, এতে একটা কার্তুজ ভরা আছে। রতন শর্মা বন্দুক হাতে বেরিয়ে গেলেন। তাকে মহাবীরের কাছে যেতে দেখলুম। কিছুক্ষণের মধ্যে করিম খাঁ কফির ট্রে নিয়ে এলো। আমরা 3 জনে কফির পেয়ালা তুলে নিলাম। সৌরীন্দ্র বললেন, করিম, আমি রতনকে বাড়ি পাহারার দায়িত্ব দিয়েছি, তুমিও হুঁশিয়ার থাকবে। বললুম, হ্যাঁ, তুমি তোমার ধারালো তলোয়ার নিয়ে কাল্লুর হামলার জন্য তৈরি থাক। আমরা যখন লালগড়ের শেঠ বাড়িতে পৌঁছলো তখন রাস্তার ধারে সব আলো জ্বলে উঠেছে। ছোটকা তার মোটর সাইকেল থেকে নেমে বাড়ির গেটের দিকে এগিয়ে গেল। মেজর উপাধ্যায় এবং আমি গাড়ি থেকে বেরিয়েই দেখলুম গেটের ভিতরে এবং বাইরে একদঙ্গল আর্ম কনস্টেবল এবং একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছেন। সৌরীন্দ্রকে দেখেই তিনি নমস্কার করে বললেন, নমস্কার, চন্দননাথকে এই বাড়ির ভিতর থেকে অ্যারেস্ট করা হয়েছে। ওসি মিস্টার সিনহা নিজে আসেননি, কি করতে হবে বলে দিয়েছিলেন। আমরা আসতে আর 5 মিনিট দেরি করলে হয়তো কিছু ঘটে যেত। আমি জিজ্ঞেস করলুম, কি ঘটে যেত বলতে আপত্তি আছে? পুলিশ অফিসার একটু হেসে বললেন, আপনি সেই বিখ্যাত কর্নেল সাহেব, আমি চন্দ্রপুর থানায় থাকার সময় আপনার কথা শুনেছিলুম। আপনারা ভেতরে যান, নারায়ণী দেবীর ঘরে সেকেন্ড অফিসার আছেন। চন্দননাথকে থানার হাজতে পাঠানো হয়েছে। ছোটকা বলল, একটু ঝেড়ে কাশুন মিস্টার ত্রিবেদী। পুলিশ অফিসার মিস্টার ত্রিবেদী বললেন, ভিতরে গিয়ে নিজেই দেখতে পাবেন চন্দননাথ তার অসুস্থ দিদিমাকে কোনো কবিরাজের পাঁচন খাওয়াতে যাচ্ছিলেন। ওই পাঁচন খেলে নাকি নারায়ণী দেবীর ম্যাজিক কিওর হয়ে যেত। উনি কিছুতেই খেতে চাইছিলেন না, ওকে খাওয়ানোর জন্য ধস্তাধস্তি চলছিল। এমন সময় আমাদের সেকেন্ড অফিসার রামেশ্বর রাও নারায়ণী দেবীর ঘরের দরজায় ধাক্কা দেন, কিন্তু দরজা কেউ খুলে দিচ্ছিল না। পুলিশের লাঠির জোর আপনি তো বোঝেন, লাঠির জোরে দরজা ভেঙে গিয়েছিল, বাকিটা নিজেরাই করেছিল। 2 জন কনস্টেবল মিস্টার ত্রিবেদীর ইশারায় আমাদের সঙ্গে গিয়ে লন পেরিয়ে উঁচু বারান্দায় উঠল। তারপর বাঁ দিকের একটা ঘর দেখিয়ে বলল, ওই দিকে চলে যান। আমি, সৌরীন্দ্র ও ছোটকাকে পাশ কাটিয়ে দ্রুত ওই ঘরে ঢুকল। ঘরে উজ্জ্বল আলো জ্বলছিল। একটা চেয়ারে একজন অফিসার বসেছিলেন। তিনি উঠে দাঁড়ালেন। দেখলুম দেয়াল ঘেঁষে উঁচু পালঙ্কের উপর এক বৃদ্ধা মহিলা পেছনে কয়েকটা বালিশে হেলান দিয়ে বসে আছেন। পালঙ্কের নিচে একটা ভাঙা গ্লাস আর কিছু কালচে রঙের তরল পদার্থ পড়ে আছে। পালঙ্কের মাথার দিকে দাঁড়িয়ে আছেন এক বলিষ্ঠ প্রৌঢ়া, সম্ভবত তিনি নারায়ণী দেবীর পরিচারিকা। সেকেন্ড অফিসার রামেশ্বর রাও বললেন, আসুন মেজর সাহেব, ওসি মিস্টার সিনহা এখনই এসে পড়বেন। ওই দেখুন ওখানে বিষাক্ত আরোপ পড়ে আছে। ওই মহিলাটির নাম কলাবতী, নারায়ণী দেবীর পরিচারিকা। দেখতেই পাচ্ছেন কলাবতী একজন সমর্থ স্ত্রীলোক। তার ধাক্কাতেই বিষাক্ত আরোকে গ্লাসটা পড়ে ভেঙে গেছে। মেজর সৌরীন্দ্র উপাধ্যায় নারায়ণী দেবীর কাছে গিয়ে মৃদু স্বরে বললেন, আমাকে চিনতে পারছেন? নারায়ণী দেবী ফ্যাল ফ্যাল করে আমাদের দিকে তাকিয়েছিলেন। তিনি মাথা নাড়লেন। তখন আমার নির্দেশে সৌরীন্দ্র তার বুক পকেট থেকে সেই কবচটা বের করে বৃদ্ধাকে দেখিয়ে বললেন, আমি লালগড় রাজবাড়ির বংশধর সৌরীন্দ্র উপাধ্যায়। বৃদ্ধার হাত দুটি লেপের মধ্যে ঢোকানো ছিল। কলাবতীর সাহায্যে তিনি ডান হাত বের করলেন। তারপর সৌরীন্দ্রের কাছ থেকে কবচটা নিয়ে দেখে সেটা মাথায় ঠাকালেন। তারপর রুগ্ন কণ্ঠস্বরে বললেন, কলাবতী, আমার পিঠের এই বালিশগুলো সরিয়ে দাও, তারপর আমাকে বিছানার মাঝখানে বসিয়ে দাও। কলাবতী তার নির্দেশ পালন করলেন। এরপর নারায়ণী বললেন, কলাবতী, আমার মাথার উপর ওই কুলুঙ্গিতে ভগবতী মাইজির পেছনে একটা কবচ আছে, সেটা আমাকে দাও। কলাবতী সে কবচটা এনে দিলেন। বৃদ্ধা বললেন, পুলিশ অফিসারকে এখানে ডাকো। মিস্টার রামেশ্বর রাও তখনই তার কাছে এসে গেলেন। তিনি কবচ দুটোর সিল খুলে তার ভিতর থেকে 2টো কাগজ বের করতে বললেন। মিস্টার রাও সৌরীন্দ্রের দিকে তাকিয়ে বললেন, একটা মোটা সুই পেলে হতো। আমার জ্যাকেটের ভিতর পকেটে নরুন ও চিমটে নিয়ে গিয়েছিল। বললুম, কবচ দুটো আমাকে দিন। সৌরীন্দ্র বললেন, আমার বন্ধু কর্নেল নীলাদ্রি সরকার।
মিস্টার রাও তখনই উঠে দাঁড়িয়ে আমাকে স্যালুট ঠুকলেন। আমি অবাক হয়েছিলাম। তিনি বললেন, আমাকে আপনি ভুলে গিয়েছেন কর্নেল সাহেব। আমি রামগড় থানার 5 বছর আগে পুলিশ সার্জেন্ট ছিলাম। আপনারই কৃপায় আমি প্রমোশন পেয়েছিলাম। মিস্টার রাও এর কথা আমার মনে ছিল না। এমন অনেক অফিসার আমার এই রহস্যবিধি জীবনে দেখেছি, সবাইকে মনে রাখা সম্ভব নয়। আমি চিমটে দিয়ে দুটোরই কাগজ বের করে ভাঁজ খুললুম। তারপর বৃদ্ধার হাতে দিয়ে বললুম, এবার মিলিয়ে দেখুন। লক্ষ্য করলুম চোখের সামনে কাগজ দুটো ধরে আছেন তিনি। তার দুহাত কাঁপছে, চোখ দিয়ে জল পড়ছে। কলাবতী তার দু কাঁধে হাত দিয়ে বললেন, কাঁদবেন না দিদি, এবার কি করতে হবে বলুন। বৃদ্ধা কাগজ দুটো এগিয়ে দিলেন মিস্টার রাওয়ের দিকে। তারপর বললেন, আপনি পুলিশ অফিসার, আপনি মিলিয়ে দেখুন ঠিক আছে কিনা। মিস্টার রাও মিলিয়ে দেখে বললেন, ঠিক আছে, কিন্তু রত্নপেটিকা মানে? বৃদ্ধা বললেন, কলাবতী, চাবিটা নাও। বলে তিনি সোয়েটারের ভিতরে হাত ঢুকিয়ে সেখান থেকে একটা চাবি বের করলেন, বেশ মোটা চাবি। তারপর বললেন, কলাবতী, গদি তুলে দেখো, একটা ছোট বাক্স আছে খাটের সঙ্গে আটকানো। তুমি সেই বাক্সের তালা খুলে ভেতরে যা আছে আমাকে দাও। কলাবতী তার নির্দেশ পালন করার পর দেখলুম লাল রেশমি কাপড়ে জড়ানো একটা চৌকো পেটিকা। বৃদ্ধা সেটা সৌরীন্দ্রের হাতে তুলে দিয়ে বললেন, খুলে দেখো বাবা, তোমাদের রাজবাড়ির পূর্বপুরুষদের ধনরত্ন। আমাকে বিশ্বাস করো, গঙ্গা মাইজির নাম নিয়ে বলছি, কখনো ওটা খুলেও দেখিনি। আমার স্বামী যে অবস্থায় ওটা আমাকে দিয়েছিলেন সেভাবেই এখনো আছে। এই সময় ওসি মিস্টার সিনহা এসে গেলেন। সহাস্যে বললেন, এ তো অভাবনীয় ব্যাপার। মেজর উপাধ্যায় কি তার পূর্বপুরুষের গচ্ছিত সম্পদ ফিরে পেলেন? ততক্ষণে লালা রেশমি কাপড় খুলতেই বেরিয়ে পড়ল কারুকার্য খচিত ও নানা রকম পাথর বসানো একটা পেটিকা। পেটিকায় কোনো তালা নেই। সেটা খুলতেই আমাদের সবার চোখ যেন জ্বলে উঠল। একটা জড়োয়া নেকলেস এবং 1 ডজন হিরে খচিত একটা চৌকো বাজুবন্ধ। না, একটা নয়, ওটা তুলতেই তার তলায় আর একটা দেখা গেল। বৃদ্ধা বললেন, আমার স্বামীর কাছে শুনেছি রাজবাড়িতে নতুন বৌমা এলে তাকে এই গয়না পরিয়ে দেওয়া হতো। সৌরীন্দ্র বললেন, কাকিমা, তুমি আমার পূর্বপুরুষের এই ধনরত্ন বুক দিয়ে আগলে রেখেছিলে, আমি এর প্রতিদানে তোমাকে কি দেব? কলাবতী বলে উঠলেন, হুজুর, দিদিমণির চিকিৎসার ব্যবস্থা করুন। আজ আমি ওকে ভগবানের ইচ্ছায় বাঁচাতে পেরেছি, কিন্তু ওই বেঈমান ছোকরাটা আবার একদিন ফিরে আসবে, তখন কি হবে ভাবতেই আমার ভয় করছে। ওসি মিস্টার সিনহা সহাস্যে বললেন, চিকিৎসার ব্যবস্থা নিশ্চয়ই হবে, তবে ওই বজ্জাত চন্দ্রনাথ সহজে রেহাই পাবে না। আইন আছে, খুন যে করে তার চাইতেও বেশি দোষী যে খুন করায় সে। ছোটকা বলল, দিদিমাকে আমি আমার বাংলোয় নিয়ে যাব। ওসি মিস্টার সিনহা, প্লিজ আমাকে সেই অনুমতি দিন। মেজর উপাধ্যায় বললেন, না ছোটকা, আমি খুব শিগগির ওকে কলকাতায় নিয়ে গিয়ে কোনো নার্সিংহোমে রেখে চিকিৎসা করাবো। এইসব কথাবার্তা চলতে লাগলো। আমি বারান্দায় দাঁড়িয়ে একটা চুরুট ধরিয়ে লক্ষ্য করল, সর্বাঙ্গে অলংকার পরা এবং মাথায় ঘোমটা একজন যুবতী নিঃশব্দে কাঁদছেন, আর পাশে এক ভদ্রমহিলা দাঁড়িয়ে তাকে সান্ত্বনা দিচ্ছেন। তাহলে এই যুবতী চন্দ্রনাথের স্ত্রী, আর অন্য মহিলা হয়তো আত্মীয়া। আমার ইনটিউশন বলে দিল এরা নিষ্পাপ। এদের দ্বারা নারায়ণী দেবীর কোনো ক্ষতি হবে না। এদের অগোচরেই চন্দ্রনাথ নারায়ণী দেবীকে স্লো পয়জন করে মেরে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি বিশেষ করে কলাবতীর জন্য। আমি চুরুট টানতে টানতে লন পেরিয়ে গেটের কাছে গেলুম। সেই পুলিশ অফিসার বললেন, আমার ভারী তাজ্জব লাগে, আপনি যেখানেই যান সেখানেই খুনোখুনিতে জড়িয়ে পড়েন শুনেছি। আপনি কি এ সম্পর্কে কিছু ভেবেছেন? কষ্ট করে হেসে বললুম,
হ্যাঁ, ভেবেছি এটাই আমার নিয়তি। যেখানেই যাই একজন ইন্টারনাল মার্ডারার আমার সামনে একটা রক্তাক্ত লাশ ছুঁড়ে ফেলে দিয়ে আমাকে চ্যালেঞ্জ করে। আমি প্রতিবারই জিতে যাই। যেদিন হেরে যাব সেদিন পৃথিবী থেকে আমার অস্তিত্ব মুছে যাবে। জানি না সেদিন আর কত দূরে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।